কালো জাদু এই শব্দটির সাথে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু পরিচিত, কিন্তু বাস্তবে যারা এটার ভয়াবহতা উপলব্ধি করেছেন তারাই বুঝতে পারেন কি ভয়ঙ্কর এই জিনিসটা। আমাদের অজান্তেই হয়তোবা আমরা আক্রান্ত হচ্ছি কালো জাদু নামক এই ভয়ঙ্কর ব্যাপারটার সাথে বা এই ব্যাপারটার মাধ্যম দিয়ে। আমাদের আধুনিক যুগের অনেকেই কিন্তু এগুলো বিশ্বাস করতে চান না। কালো জাদু এটা যে পৃথিবীতে বিদ্যমান রয়েছে তারা এটা মানতেই চান না। তারা মনে করেন সবই প্রকৃতির খেলা। কিন্তু আমরা যারা মুসলিম আমরা কিন্তু এটা বিশ্বাস করতে বাধ্য। আমরা আরও অবাক হই যখন আমরা যারা মুসলিম বলে দাবি করি তারা নিজেরাই কালো জাদু এগুলো বিশ্বাস করতে চায় না। সবাই না, কিন্তু অনেকেই। আমরা বিশ্বাস করি কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা আয়াত সত্য, কিন্তু কিভাবে আমরা বলি যে কালো জাদু পৃথিবীতে নেই? আমরা কি জানি না যে সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে? সেটাও তো কালো জাদুর প্রেক্ষাপটেই নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালো জাদু করা হয়েছিল, সেটার প্রেক্ষাপটেই সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছে। তাহলে আমরা কীভাবে বলবো যে কালো জাদু নেই? তাহলে কি পবিত্র কোরআনের এই দুটা সূরা অস্বীকার করা হয় না? এটা কেন জানি অনেকেই বুঝতে পারেন না। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি কিন্তু কালো জাদু সম্পর্কিত, তা আমাদের এই ঘটনার ইন্ট্রো শুনেই বুঝতে পেরেছেন। চলুন ঘটনায় যাই। ঘটনার স্থান খাগড়াছড়ির মধুপুর এলাকা। ঘটনার সাথে সম্পৃক্ত যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের নামটা বলছি: পারুল চাকমা, রিপেল চাকমা, নিশু চাকমা এবং আরও বেশ কয়েকজন ব্যক্তি। ঘটনাটি খুবই স্পর্শকাতর। ঘটনাটার সাল 2004 সালের শুরুতে, যেটা চূড়ান্তভাবে শেষ হয় 2007 সালের দিকে। 2007 সালের জুন মাসের 19 তারিখ যখন রিপেল চাকমা চট্টগ্রামের একটি বেসরকারি হসপিটালে মারা যান, তখন তার বয়স হয়েছিল মাত্র 31 বছর। ব্লাড মায়োলোফাইব্রোসিস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তিনি। এই রোগে যারা আক্রান্ত হন তাদের শরীরে রক্ত উৎপাদন নাকি বন্ধ হয়ে যায়। তাদেরকে রক্ত পরিসঞ্চালন করে বাঁচিয়ে রাখতে হয়। এই রিপেল চাকমা দেখতে বেশ সুদর্শন ছিলেন। স্থানীয় এক স্কুলে এই রিপেল চাকমা লেখাপড়া করতেন। তারই ক্লাসে আর একজন লেখাপড়া করতেন যার নাম পারুল চাকমা। পারুল চাকমা নিজেও বেশ সুদর্শনা ছিলেন। এই পারুল চাকমাকে প্রেমে পটানোর জন্য একটা প্রতিযোগিতা চলতো ওই এলাকার ছেলেদের মধ্যে। আর এই প্রতিযোগিতারই একজন প্রতিযোগী ছিল এই রিপেল চাকমা। নিজের অনেক চেষ্টায় একটা সময় সে পারুল চাকমাকে নিজের প্রতি আকৃষ্ট করেই ফেলে। শুরুতেই 8-10 জন মা বাবার মতো পারুলের মা বাবা বিষয়টা মেনে নিতে পারেননি। অপরদিকে মা বাবার একমাত্র ছেলে সন্তান রিপেল চাকমার মা বাবা এই বিষয়ে তেমন কিছু জানতেনই না। পারুল চাকমার বাবা ছিলেন গাছ ব্যবসায়ী। পাহাড়ি বিভিন্ন জায়গায় গাছ কেটে সমিল পর্যন্ত পৌঁছে দেওয়াই ছিল তার ব্যবসা। রাঙামাটি আর খাগড়াছড়ির বেশিরভাগ জায়গায় তার যাওয়া আসা ছিল। রিপেল আর পারুল চাকমার সম্পর্কের শুরুতেই রিপেল পারুলের কাছে কিছু বিষয় জানিয়ে দেয়। সেটা হচ্ছে যে মূলত বন্ধুদের সাথে চ্যালেঞ্জ দিয়েই সে পারুলকে পটিয়েছে, কিন্তু পারুল বিষয়টা বিশ্বাস করতে চায়নি। সে বিষয়টা হেয়ালি হিসাবেই নিত। সে রিপেলকে ভালোবাসতেই শুরু করে, কিন্তু রিপেল একটা সময় চূড়ান্তভাবে পারুলকে অবহেলা করতে থাকে। এদিকে পারুল তো রিপেল বলতে একদম পাগল হয়ে গেছে, এমন একটা অবস্থা। তাই এটার মধ্যে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক এগুলা কিছু নাই। এই পারুল ছিল খুবই ব্যক্তিত্ব সম্পন্ন এক নারী। তার পার্সোনালিটি ছিল খুব স্ট্রং, কিন্তু সে এই রিপেলের প্রেমে পাগল হয়ে গেছে। সে
সে তো আর আগে রিপেলের কাছে যায় নাই, রিপেলই তার পিছন পিছু ঘুরেছে, যার ফলশ্রুতিতে আস্তে আস্তে এমনটা হয়ে গেছে। একদিন বিকালে এই পারুল রাস্তার মাঝখানে এই রিপেলকে হাত জোর করে অনুরোধ করছিল যাতে করে এই রিপেল পারুলকে অবহেলা না করে। তবে এই দৃশ্যটা পারুলের বাবা আবার দেখে ফেলে। অনুরোধের এক পর্যায়ে নাকি রিপেল পারুলকে ধাক্কা দিয়ে ফেলে মানে পথ থেকে সরিয়ে দেয় আর কি, এবং এরপর সে নিজের মতো করে চলে যায়। পারুল অঝরে কাঁদতে থাকে। পারুলের বাবা বাড়িতে এসে পারুলের মাকে বিষয়টা বললে তিনি পারুলের কাছে সব কিছু জিজ্ঞেস করে জানতে পারেন যে পারুল মূলত নিজের ইগোর কারণেই রিপেলকে ছাড়তে পারছে না এত অবহেলার পরেও। কারণ হচ্ছে এতদিন অনেক ছেলের প্রস্তাব পেলেও সে রাজি হয়নি, কিন্তু সে রিপেলকে বিশ্বাস করেছিল। আর আশেপাশের অনেকেই বুঝতে পেরেছে যে সে রিপেলকে পছন্দ করে। এখন সে যদি রিপেলকে ছেড়ে দেয় তাহলে তার ব্যক্তিত্বে আঘাত লাগবে, এই জন্য সে ছাড়তে পারছে না, এই বিষয়টা সে জানায়। তো পারুলের মা বাবা তাকে কোনোরকমভাবে ওই দিনের মতো বিষয়টা বুঝান আর কি, কিন্তু পারুল বিষয়টি নিয়ে এতটাই চিন্তা করে যে নাওয়া খাওয়া ছেড়ে দেয়। তার একটাই কথা, যে কোনো মূল্যে সে রিপেলকে চায়। অনেক বোঝানো মারধরের পরেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন এক প্রকার বাধ্য হয়েই পারুলের বাবা রিপেলের মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। রিপেলের মা বাবার কাছে গিয়ে তিনি জানতে পারেন যে এক অদ্ভুত ব্যাপার, এই বিয়েতে রিপেলের মা বাবার কোনো আপত্তি না থাকলেও রিপেল নাকি তার মা বাবাকে জানিয়েছে যে পারুলের বাবা যদি এরকম কোনো প্রস্তাব নিয়ে আসে তাহলে এই রিপেলের মা বাবা যেন সেই প্রস্তাবটা ফিরিয়ে দেন, তারা যেন রাজি না হয়। যে এটাই তার মা বাবা এই পারুলের বাবাকে বলেন যে আমার ছেলে কেন এটা আমাদেরকে বলল, পারুলের মতো মেয়ের বিষয়ে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা এই বিয়েতে রাজি, কিন্তু রিপেল নিজেই তো রাজি না, সেই তো আমাদেরকে বলেছে যেন প্রস্তাবটা যেন ফিরে দেয়, এখন আমরা কি করব? এসব শুনে পারুলের বাবা তো রীতিমতো অবাক হয়ে যান। যে ছেলের মনে তার মেয়ের জন্য কোনো জায়গাই নেই, সেই ছেলের জন্য তার মেয়ে নাওয়া খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। তিনি তো রাগে ক্ষোভে দুঃখে বাড়িতে গিয়ে তার মেয়েকে বেশ মারধর করেন আর বলেন যে এই ব্যাপার, তুই যেই ছেলের জন্য এরকম করছিস, দেখ আমি নিজে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে এই কথা শুনে আসছি, বিশ্বাস না হলে আমার সাথে চল, তার মা বাবার কাছ থেকে শুনে আয়। বিষয়টি যখন পারুল জানতে পারল এবং নিজেও এটা পরখ করে দেখলো তার বাবার কথা সত্য, তখন এই পারুল জানায় যে এর প্রতিশোধ সে নেবে। কারণ বন্ধুবান্ধবদের সাথে বাজি ধরে সে এই ধরনের কাজ করেছে, সুতরাং এর শাস্তি তাকে পেতে হবে, প্রতিশোধ নেবে সে। এই প্রতিশোধের কথা তার বাবাকে জানায়। আর তার বাবাও দেখলো যে এই ছেলেটা এরকম একটা কাজ করেছে, সুতরাং একে তো শায়েস্তা করতেই হবে। ওই দিনই সিদ্ধান্ত হয় যে রিপেলের উপর কালো জাদু করা হবে। শুরু হয় এক আস্থাভাজন তান্ত্রিকের খোঁজাখুঁজি। তারই ধারাবাহিকতায় পানছড়ির ভাইছড়া নামক এক জায়গায় এক মারমা তান্ত্রিকের সন্ধান পান তারা, যিনি অধিকাংশ সময় দেশি মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতেন। শোনা যায় এক বোতল দেশীয় মদ পেলে তিনি ওই দিন অন্য কোনো খাবারই খাইতে চাইতেন না। তো পারুলের বাবা প্রথমে তাকে সব কিছুই খুলে বলেন। তো উনি মাতাল অবস্থায় থাকায় কতদূর কি শুনেছেন এটা হয়তোবা বোঝা গেল না। উনি না শুনে রাজি হয়ে যান, ঠিক আছে কাজটা করে দেবো, এটা তো একদম খুবই সামান্য বিষয়, এটা বলে দেন আর কি। ওই তান্ত্রিকের সাথে কথা বলে আসার সময় তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে সতর্ক করে দেন যে তার স্বামীর মানে যে কোনো কাজ কিন্তু খুবই জঘন্য এবং বিপজ্জনক, কেননা তিনি কাজ করতে গিয়ে প্রত্যেকটা সময় কোনো না কোনো সমস্যা বাঁধিয়ে দেন, কিন্তু সমস্যা বাঁধালেও এটা সমাধান করতে পারেন না। কারণ হলো তিনি যখন ব্ল্যাক ম্যাজিক করেন ওই সময় নেশাগ্রস্ত থাকেন, যার কারণে পরবর্তীতে উনি কোন পদ্ধতিতে ব্ল্যাক ম্যাজিকটা করেছিলেন, ঠিক এক্স্যাক্ট কোন ব্ল্যাক ম্যাজিকটা করেছেন এইটা নাকি পরে আর মনে করতে পারেন না। এইটাই হলো সমস্যা। আর যেহেতু মনে করতে পারেন না, সেটা কাটানোর পদ্ধতিটাও উনি জানলেও কোনটা প্রয়োগ করবেন অনেক পদ্ধতির মধ্যে সেটা বুঝতে পারেন না, যার ফলশ্রুতিতে সমস্যা যদি একবার একটা বেঁধে যায় সেটা মারাত্মক আকার ধারণ করে, এটা সমাধান হয় না। তো পারুলের বাবা এমন সতর্কবার্তা শুনে আসার পথে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করেন যে ওই তান্ত্রিক কেমন লোক। তার এই প্রশ্নের জবাবে সবাই বলে যে সে মাতাল আর লোক ভালো না।
মাতাল তো ঠিকই, বিপজ্জনকও বটে, তাই সবাই তাকে সমীহ করে চলতো। তিনি এটাও শোনেন এক প্রতিবেশীর কাছে যে একটা ডাব নাকি একজনের কাছে চেয়েছিলেন এই তান্ত্রিক। ডাব না পেয়ে এমনভাবে ওই লোকের উপর কালো জাদু করে দেয় যে সে ডাবের পানি ছাড়া আর কোনো কিছুই খেতে পারত না, যার ফলশ্রুতিতে তার শরীরে অতিমাত্রায় পটাশিয়াম হয়ে যায় এবং এই কারণেই সে মারা গিয়েছিল। এসব লোকমুখে শোনার পর পারুল বাবা অবশ্য মনে মনে খুশি হলেন, যাক, খুব ভয়ঙ্কর এক তান্ত্রিকের সন্ধান উনি পেয়েছেন। তিনি 2-1 দিন পরে আবার সেই তান্ত্রিকের কাছে গেলেন। এবার তিনি সাথে 1 বোতল দেশীয় মদ নিয়ে গেলেন, যেটা ওই তান্ত্রিকের খুব পছন্দ। তান্ত্রিক তো ওই দেশীয় মদের বোতল পেয়ে খুশিতে আত্মহারা। তিনি চটজলদি পারুলের বাবার কাছে রিপেল চাকমার মা বাবার নাম জিজ্ঞেস করে বাড়ির ভেতর থেকে বেশ কিছুক্ষণ পরে 7টা সাদা কাগজে মোড়ানো মোমবাতি, 7টা সুই, কিছু লাল সাদা সরিষা এনে, মানে মাঘি এবং সেতি সরিষা এনে পারুলের বাবার হাতে দেন এবং বলেন যে এই 7টা মোমবাতি 7 দিন সূর্য ডোবার পরে সুইগুলো গেঁথে জ্বালিয়ে দিতে, আর একটা মাটির পাত্রে সেই সরিষাগুলো 7 দিন অল্প অল্প করে ভেজে আবার তুলে রাখতে। তো পারুলের বাবা যথারীতি তান্ত্রিকের কথা মতো বাড়িতে এসে পারুলকে সব কিছু বুঝিয়ে দেন। পারুলও তার বাবার কথা মতো কাজ শুরু করে দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন পার হওয়ার পরেও আশানুরূপ সাফল্য দেখা যাচ্ছিল না। বিন্দুমাত্র অবস্থার পরিবর্তন না দেখে পারুলের বাবা আবার সেই তান্ত্রিকের কাছে যান, কিন্তু গিয়ে দেখেন যে সেই তান্ত্রিক নেশায় বুঁদ হয়ে পড়ে আছে। তিনি বেশ কয়েকবার তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে চলেই আসবেন। সেই তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে তখন উদ্দেশ্য করে বলেন যে ওর কাজ কিন্তু খুবই বাজে, আমি কিন্তু বলছিলাম আপনাকে, কখন কাকে কি করে সে মনে রাখতে পারে না, তাই খুব সাবধানে থাকবেন। তো পারুলের বাবা প্রসঙ্গত তাকেও বিষয়টা খুলে বলেন। সব কিছু শুনে তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে বলেন যেহেতু তিনি 7 দিন এটা করতে বলেছেন সেহেতু 7 দিন করে দেখেন, কেননা তার স্বামীর ঔষধ নাকি ব্যর্থ হয় না, পরীক্ষিত। এটাও ওই তান্ত্রিকের স্ত্রী বলে দেন। সমস্যা হলো তিনি প্রবলেম যদি একবার বাদিয়ে ফেলেন এটা সমাধান দিতে পারে না, এটাই হলো সমস্যা। ভুলে যান কাকে কি ধরনের তন্ত্র করেছেন। তো পারুলের বাবাও কিছুটা নিরাশ মনে বাড়িতে এসে পারুলকে কাজ চালিয়ে যেতে বলেন। এভাবে 6ষ্ঠ দিন পার হলে রিপেল চাকমাকে আর পথে ঘাতে দেখা যায় না। 7 দিন অতিবাহিত হয়ে 8ম দিনে রিপেল চাকমা খুব সকাল থেকে পারুলের বাড়ির সামনে এসে হাজির। সে দূর থেকেই পারুল চাকমাকে ডাকতে থাকে। রিপেলকে দেখে পারুল আর তার বাবা মনে মনে খুশি হয়ে এইবার তাকে ইগনোর করতে থাকে। এলাকাবাসীকে উল্টো জানায় যে রিপেল এই বাড়িতে এসে জ্বালাতন শুরু করে দিয়েছে। এলাকাবাসী রিপেলকে প্রাথমিকভাবে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু সন্ধ্যায় সে আবার এসে হাজির পারুলের বাড়ির সামনে। তার ভাষ্য সে পারুলকে একটু দেখেই চলে যাবে। হলোও তাই। সে পারুলকে একটু দেখে আবার কারোর সাথে কথা না বলে নিজের মতো করে বাড়িতে চলে যায়। তখন পর্যন্ত তার চাল চলন, পোশাক সব কিছু ঠিকঠাক ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু 2-3 দিন পর থেকে রিপেল পারুলকে কেবল দেখা নয়, তার সাথে কথা বলা ছাড়া ওই জায়গা ত্যাগ করতো না। স্বাভাবিকভাবেই রিপেলের বন্ধুরা বিষয়টি তার মা বাবাকে জানায়। তারা তাদের ছেলেকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে তো বটেই, কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর রিপেল পারুলকে না দেখলে বা তার সাথে কথা বলতে না পারলে সেজন্য কেমন অস্থির হয়ে যেত। রিপেল চাকমার মা বাবা বিষয়টি ছেলের দুর্বলতা ভেবে উড়িয়ে দেন, কিন্তু একটা সময় বিষয়টা তীব্রতর হয়ে দাঁড়ায়। রিপেল প্রতিদিনই পারুলকে না দেখে থাকতে পারত না। বিষয়টি রিপেলের পরিবারের অন্য সদস্যদের মনে বেশ সন্দেহের সৃষ্টি করল, আর তারা সেটা নিয়ে তাদের পূর্ব পরিচিত টুকটাক কবিরাজি জানে এমন এক মানুষের শরণাপন্ন হন। তো তিনি বিষয়টা নিয়ে তদারকি করেই জানতে পারেন যে রিপেলকে কালো জাদু করা হয়েছে। রিপেলের পরিবার জীবনে প্রথম এই কালো জাদুর খপ্পরে পড়ে একটা বাজে অবস্থায় পড়েছেন, এটা বুঝতে পারলেন এবং এটা শুনে তারা ঘাবড়ে গেলেও ছেলের কথা চিন্তা করে বিষয়টা সমাধান চান ওই স্থানীয় তান্ত্রিকের কাছে। তিনি কিছু পদ্ধতি দেন এবং একটা জিনিস দেন এবং বলেন যে প্রতিদিন এই জিনিসটা পানিতে ভিজিয়ে ওইটা রিপেলকে খাওয়াতে হবে। যতদিন সে সুস্থ না হয় ততদিন এটা করেই যেতে হবে। তার কথা মতো রিপেলকে সব করা হচ্ছিল। কয়েকদিন পরে তার এই ছটফটানি ভাবটা কমে আসে। একটা নির্দিষ্ট সময় বেশ উল্লেখযোগ্যভাবেই তার উন্নতি হয়। সে আবার আগের মতোই নিজের জীবনযাপন করছিল। এদিকে তার স্বাভাবিক জীবনযাপন দেখে এটা কিন্তু আবার পারুল এবং পারুলের বাবা মা মেনে নিতে পারছিলেন না। পারুলের বাবা আবার শরণাপন্ন হন আগে সেই তান্ত্রিকের কাছে।
এবার ওই তান্ত্রিককে পারুলের বাবা বেশ তুচ্ছ তাচ্ছিল্যের সুরেই বলেন, কি মিয়া, আপনার নাকি অনেক নাম ডাক, দুদিন যেতে না যেতেই তো আপনার কাজ ফিনিশ, নষ্ট। ধর মিয়া, কেমন কাজ করেন আপনি? তো এইভাবে বলছে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। এর আধা মাতাল অবস্থায় পারুলের বাবার কথাগুলো বেশ মনের মধ্যে লাগে সেই তান্ত্রিকের। তিনি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেন, এই বেটা যা, 2 দিন পরে আমার কাছে আসবি, দেখি কি করা যায়, যা ভাগ এখন তাড়াতাড়ি আমার সামনে থেকে। এদিকে পারুলের বাবা ফিরে আসার সময় শুধু বলেন যে, আপনি না পারলে বলে দেন, আমি অন্য ব্যবস্থা করব। তখন তান্ত্রিক ধমকে সরে বলেন, এই বেটা, তোকে 2 দিন পরে আসতে বলছি না? 2 দিন পরে আয়, এখন আর আমার সাথে কথা বলিস না, আমার মেজাজ গরম করিস না, যা ভাগ। তো 2 দিন পরে পারুলের বাবা কি মনে করে, এইবার দুইটা মানে একটা না, 2টা দেশি মদের বোতল নিয়ে হাজির ওই তান্ত্রিকের কাছে। গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। তান্ত্রিক তো অধিকাংশ সময়ই এই দেশি মদ খেয়ে মাতাল অবস্থায় থাকতেন। যখন সে একদম স্বাভাবিক থাকতো তখন সে আধা মাতাল অবস্থায়, কিন্তু এবার গিয়ে দেখা গেল তান্ত্রিক একদম স্বাভাবিক, সে মাতলামি করছে না এবং সে মদও খায়নি দেখে মনে হচ্ছে। দেখা গেল সে গভীর মনোযোগ দিয়ে কি যেন করছে আর কি। তো পারুলের বাবাকে দেখে তান্ত্রিকের স্ত্রী এগিয়ে এসে বলেন, আপনি কি যেন কাজ দিয়ে গেলেন, এরপর তো সে নাওয়া খাওয়া ভুলে গেছে, এমনকি সে দেশি মদও খায় না, যেটা ছাড়া তার চলেই না, সে শুধু কাজই করে যাচ্ছে। গত 2 দিন সে শুধু চা বিস্কুট আর অল্প ভাত খেয়েছে, এছাড়া আর কিচ্ছু খায় নাই। এটা নিয়ে ওটা নিয়ে কি যেন সব কাজ করে যাচ্ছে। তো পারুলের বাবার আসার বিষয়টি জানতে পেরে সেই তান্ত্রিক গম্ভীরভাবে বলেন, এক পাশে বসো, আমি আসছি। কিছুক্ষণ পরে তিনি আসলেন এবং বেশ কিছু জিনিস পারুলের বাবার হাতে দিলেন। ছোট 2টো কাঠ আঠা দিয়ে একটার সাথে আর একটা চ্যাপ্টা করে লাগানো, পাটের তৈরি লম্বা সুতো দিয়ে ছাল ছাড়ানো 2টো নারকেল, এটা পেঁচানো রয়েছে আর কি ওই পাটের তৈরি সুতা দিয়ে, তারপর 2টো পেরেক, একটা গাছের ছাল, আর সাথে আর একটা ছোট গাছের টুকরা, আর সবশেষে 2টা সুই। তান্ত্রিক বললেন, কোনো একটা আম গাছে ওই 2টো পেরেক গেথে ওই পেরেকের সাথে ওই নারকেলের সাথে যে রশি বাঁধা আছে না, সেই রশিটা নারকেল সহ ওর একটা উঁচু জায়গায় ঝুলিয়ে দিতে, আর ছোট করে 2টো নারকেলেই ফুটো করে দিতে, এবং একসাথে লাগানো গাছের যে 2টো টুকরো যে চ্যাপ্টা করে আঠাতে লাগানো হয়েছে, যেন ওই নারকেলের পানিগুলো ফোঁটা ফোঁটা পড়ে ওইটার উপরে, এরকম একটা ব্যবস্থা করতে। প্রতিদিন ওই গাছের ছালে, যে একটা গাছের ছাল দেওয়া হয়েছে আর একটা ছোট গাছের টুকরা দেওয়া হয়েছে বা একটা কাঠের টুকরা, বোঝা যাচ্ছে একটা ছোট গাছ, এটাকে কেটে একটা টুকরো করা হয়েছে আর কি। তো ওই ছালে যেন ওই টুকরা দিয়ে যেন ঘষতে থাকে। পারুল যখনই সময় পাবে তখনই যেন এই কাজটা করে। রিপেল যখন পারুলের কাছে আসবে তখন ওই সুই দিয়ে ওই রিপেলের 2 হাতের 2 কনিষ্ঠ আঙ্গুল, যেটাকে আমরা অনেকে কেনি আঙ্গুলি বলি, তো ওই কনিষ্ঠ আঙ্গুল থেকে রক্ত নিয়ে পুনরায় সেই তান্ত্রিকের কাছে যেন এনে দেয় সেই রক্তটা। এরপর বাকি কাজ কি করতে হবে সে পরে জানিয়ে দেবে। পারুলের বাবা তান্ত্রিকের কথাগুলো শুনে তাকে মদের বোতল 2টো এগিয়ে দেয়। এই মদ প্রিয় লোকটা সে জীবনে প্রথমবারের মতো মদ নিতে অস্বীকৃতি জানায়। সে বলে, কাজ হোক তারপর নেব, যাও এগুলো নিয়ে যাও। তো পারুলের বাবা অনেক জোর করেই তান্ত্রিকের বাড়িতে মদের বোতল 2টো রেখে চলে আসেন। পারুলকে সব কিছু বুঝিয়ে বলেন। পারুলও নিজেও কাজ শুরু করে দেন, কেবল অপেক্ষা কাজ হওয়ার। 3 দিনের মাথায় বেচারা রিপেল চাকমা হাজির পারুলের বাড়িতে। এবার আর তাকে কোনোভাবেই তার বাড়িতে ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। এদিকে রিপেলের পরিবারের সাথে বেশ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে পারুলের পরিবার, একে অপরকে দোষারোপ করতে থাকে। বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়, কিন্তু ফলাফল শূন্য। রিপেলকে কোনোভাবেই পারুলের বাড়ি থেকে আনা সম্ভব হচ্ছিল না। উপায়ন্তর না দেখে রিপেলের পরিবার তাদের সেই পুরনো তান্ত্রিকের শরণাপন্ন হন। এবারও তিনি যথেষ্ট তদবির করেন, কিন্তু বিশেষ কোনো কিছুই কাজ হয় না বা কোনো কাজ বাস্তবে দেখা যায় না। আর এরই মধ্যে পারুল তাদের তান্ত্রিকের কথা মতো রিপেলের 2 হাতের 2 কনিষ্ঠ আঙ্গুল থেকে সেই মন্ত্রপুত সুই দিয়ে রক্ত নিয়ে সেই তান্ত্রিকের কাছে পাঠায়। তান্ত্রিক মন্ত্র পড়ে নতুন 2টো সুই দিয়ে দেয় এবং ওই তান্ত্রিক বলেন যে ওই যে গাছের ছাল, তাতে পারুলের 2 ফোঁটা রক্ত দিয়ে
ওই সুইগুলো তাতে ঘষে রিপেলকে টানা 7 দিন ফুরে ফুরে 1 ফোঁটা করে রক্ত বের করতে, সেই অনুযায়ী কাজও চলছিল। তার মানে ওই সুই দিয়ে আবার রিপেলের রক্তটা বের করতে হবে। আর বেচারা রিপেল পুরোপুরি পারুলের কাছে জিম্মি হয়ে যায়। পারুল যা বলতো রিপেল কোনো সারা শব্দ না করে সেটাই করত। সারাদিন নিজের কাছে রেখে সন্ধ্যায় রিপেলকে বাড়ি পাঠিয়ে দিত পারুল। মানে পারুল যদি অনুমতি না দিত তাহলে কোনোভাবেই রিপেল বাড়িতে যেতে পারতো না। এদিকে পারুল তাকে বিয়েও করছিল না, তাকে মুক্তিও দিচ্ছিল না, একটা জীবন্ত পুতুলে পরিণত করেছিল রিপেলকে। তবে অদ্ভুত ব্যাপার হলো, শুধু পারুলের প্রতি তার আগ্রহ ছাড়া অন্যান্য সব কিছু, চলনে বলনে পোশাক আশাক সব কিছু কিন্তু স্বাভাবিক ছিল। কোনো অস্বাভাবিকতা ছিল না, কোনো পাগলামি ছিল না, শুধু সে পারুলের ওই বিষয়েই পাগল ছিল। তাছাড়া সব কিছু ঠিকঠাক। তো পারুলের সমাজের লোকেরা পারুলের বাবাকে বলেন যে এই ছেলে মেয়ে দুটোকে বিয়ে দিয়ে দাও, এভাবে চললে তো কেমন দেখা যায়, সমাজ বলে একটা কথা আছে না। এদিকে রিপেলের পরিবার তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যে কোনোভাবে রিপেলকে যেন স্বাভাবিক করা যায়। তারই ধারাবাহিকতায় তারা আরও একজন বড় তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক বিষয়টা নিয়ে বেশ তদারকি করে জানতে পারেন এক অদ্ভুত ভয়ঙ্কর ব্যাপার। রিপেলের শরীরের সমস্ত রক্তই নাকি ভয়ঙ্করভাবে দূষিত হয়ে গেছে। তবে রক্ত পরীক্ষা করে এখন সেটা বোঝা যাবে না, সেটা আরও পরে বোঝা যাবে। এটাই হচ্ছে জাদুর একটা লক্ষণ, যে সাথে সাথে সেটা বোঝা যাবে না, এমন সময় বোঝা যাবে তখন আর কাজ করা যাবে না বা সুস্থ করার কোনো উপায় থাকবে না। আর তান্ত্রিক এটাও বলে দেন এখন রিপেলকে পারুল থেকে আলাদা করা অসম্ভব, কারণ এর মধ্যে এমন কিছু বিষয় ঘটে গেছে যার ফলশ্রুতিতে রিপেল আর কখনোই পারুল থেকে আলাদা হতে পারবে না। কেননা রিপেল চাকমার শরীরের রক্তের প্রতিটা ফোঁটায় দূষিত কালো জাদু একদম ভালোভাবে মিশে গেছে। এদিকে এই সময়ের মধ্যেই খাগড়াছড়ি সদর হসপিটালে ঘটে যায় আর একটা ঘটনা। খাগড়াছড়ি সদর হসপিটালে নিশু চাকমা নামে এক নারী রোগীকে রক্তদান করে রিপেল। আর ওই নিশু চাকমাকে কিন্তু রিপেল চিনত না, আর তাতেই নিশু চাকমার শরীরে প্রবেশ করে রিপেলের দূষিত কালো জাদু মিশ্রিত রক্ত। পারুল চাকমার সাথে কিন্তু পরিচয় নাই এই নিশু চাকমার। এরপরে কিভাবে যেন এই নিশু চাকমা পারুলকে খুঁজে বের করে। এলাকায় তো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পারুলের থেকে বয়সে বড় এক অসুস্থ নারী পারুলকে ছাড়া কিচ্ছু বুঝতে চায় না। পারুল বলতে সে পাগল, দুইজনই মহিলা। রিপেল চাকমার মতো নিশু চাকমা নিজেও পারুলের বাড়িতে অবস্থান নেয়, সে কিছুতেই এই পারুলের বাড়ি ছেড়ে যাবে না। পরে জানা যায় যে উনি সেই রোগী যাকে রিপেল রক্ত দিয়েছিল কয়েকদিন আগেই। নিশু চাকমার পরিবার বিষয়টার কোনো কুল কিনারা করতে পারছিল না যে হলোটা কি হঠাৎ করে। এই মেয়েটা পারুলকে চেনেই না, তাকে খুঁজে বের করে কিভাবে এই পারুলের প্রতি দুর্বল হয়ে গেছে। একজন মেয়ে আরেকজন মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়লো, তাও কোনো পূর্ব পরিচয় ছাড়া। এটা কেমন কথা? এটা তো খুবই অস্বাভাবিক ব্যাপার। এদিকে বেচারা রিপেল চাকমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড জ্বর আর শারীরিক দুর্বলতা নিয়ে। এদিকে দুজন মানুষকে নিয়ে বেশ বিপদে পড়ে যায় পারুল চাকমার পরিবার। একদিকে রিপেল আর একদিকে নিশু চাকমা। নিজেদের কুচিন্তা বুমেরাং হয়ে নিজেদের ঘাড়েই চলে আসতে থাকে। সামাজিক পারিবারিক বিভিন্ন চাপের সম্মুখীন হচ্ছিলেন তারা। বিশেষ করে অসুস্থ রিপেলকে নিয়ে বেশ ঝামেলায় পড়ে যাচ্ছিলেন তারা, কেননা রিপেল পারুলকে ছাড়া থাকতে পারছিল না। এদিকে পারুল কিন্তু রিপেলকে বিয়ে করেনি, আবার নিশু চাকমাও পারুলের সাথে ছায়ার মতো সবসময় অবস্থান করছিল। সব মিলিয়ে ভয়াবহ একটা সময় পার করছিলেন তারা। উপায়ন্তর না দেখে পারুলের বাবা পুনরায় গেলেন সেই তান্ত্রিকের কাছে সমাধানের জন্য, কিন্তু বিধিবাম যথারীতি নেশায় বুধ হয়েছিলেন সেই তান্ত্রিক। আদৌ হুশে সে পারুলের বাবাকে চিনতেই পারছিলেন না। রীতিমতো অবাক হয়ে যান পারুলের বাবা। অনেক চেষ্টা করেও পারুলের বাবা সেই তান্ত্রিকের হুশ ফিরিয়ে আনতে পারেন না। পরে তান্ত্রিকের স্ত্রীকে সবকিছু খুলে বলেন তিনি। তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে বলেন যে তার স্বামী এরকমই, আমি তো আগেই আপনাকে সতর্ক করছিলাম যে আমার স্বামী প্রত্যেকটা কাজ করতে গিয়ে একটা ঝামেলা বাঁধায়, আর এই ঝামেলা সে সমাধান করতে পারে না, কারণ তার তো মনেই থাকে না সে কোন পদ্ধতিতে কাজটা করছে, সমাধান করবে কিভাবে। যেহেতু সমস্যাটা মারাত্মক, সেই কারণে তার স্বামীর হুঁশ ফিরলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, এই কথাটা তিনি পারুলের বাবাকে বলেন। এদিকে হাসপাতালে ভর্তি হতে হয় রিপেলকে। বিয়ে না করেও সর্বক্ষণ রিপেলের সাথেই থাকতে হচ্ছিল পারুলকে।
সাথে নিশু চাকমাও ছায়ার মতো লেগে আছে। কি একটা ভয়ঙ্কর ব্যাপার! রিপেলের জীবন নরক বানাতে গিয়ে পারুল নিজেই নিজের জীবনকে একদম নরক বানিয়ে ফেলেছে। ওই রিপেলের কাছ থেকে সে সরতে পারে না, রিপেল চিৎকার চেঁচামেচি শুরু করে, আবার সাথে লেগে আছে আর এক মহিলা, নিশু চাকমা। এ কেমন এক আজব সমস্যা! এবার আইনি ঝামেলায় জড়িয়ে পড়ে তারা। থানায় ডায়েরি করেন রিপেলের পরিবার। তদন্ত অফিসার রিপেলের সাথে কথা বলে রিপেলের পরিবারকে ফিরিয়ে দেন, কেননা পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে তারা এই কালো জাদুর কথা বলেছে। এখন আইনে কি এই বিষয়গুলো চলে? নিশ্চয়ই না। এদিকে রিপেল পারুলের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যেতে নারাজ। এটা যখন ওই পুলিশ কর্মকর্তা জানতে পারলেন, কথা বললেন রিপেলের সাথে, এমনকি লিখিত স্টেটমেন্ট নিলেন যে পারুলের বিরুদ্ধে রিপেল কোনো অভিযোগ করবে না, এরপরে তো আর কোনো কথা থাকে না, কারণ তাদের প্রত্যেকের বয়সই 18 বছর প্লাস হয়ে গেছে। এখন তো এটা তো আর চলে না, কোনো আইনি ঝামেলায় আসলে ফেলা যায় নাই পারুলের পরিবারকে। শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন রিপেলের পরিবার, কিন্তু সেটা হয়নি। তো ঘটনার তীব্রতা দেখে পারুলের বাবা পুনরায় গেলেন সেই তান্ত্রিকের কাছে। দুর্ভাগ্য যে আজ তিনি বাড়িতেই নেই। পরে তার স্ত্রীর সাথে কথা বলে জানা গেছে তান্ত্রিকের স্ত্রী তান্ত্রিকের হুঁশ ফিরলে তাকে সব কিছু খুলে বলেন, কিন্তু তার স্বামী উত্তর দেয় যে তার তো এত কিছু মনে নাই, যেটা সবসময় হয় আর কি। তো বাড়ি থেকে বেরিয়ে যে কোথায় গেছেন তার কোনো খোঁজ খবর নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে পারুলের বাবার। তবুও তিনি সেই তান্ত্রিককে যথাসাধ্য খুঁজে বের করার চেষ্টা করেন। নিজের জানাশোনা সবাইকে অনুরোধ করেন তাকে খুঁজে দিতে, কিন্তু যে বা যারা সেই তান্ত্রিককে চিনতেন তারা অনেকটাই নিশ্চিত ছিলেন তাকে খুঁজে পাওয়া গেলেও এর কোনো সমাধান হবে না। খুঁজতে পাওয়া যাবেই, তার ফ্যামিলি এখানে আসবেই, তো মাঝে মাঝে এরকম 3-4 দিনের জন্য হাওয়া হয়ে যায়, আবার চলেও আসে, কিন্তু এই তান্ত্রিক তো নিজের কাজ মনে রাখতে পারেন না, এজন্য সমাধানও হবে না। এদিকে রিপেল চাকমার শারীরিক অবনতি হচ্ছিল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত জানা যায় শরীরে নতুন করে রক্ত উৎপন্ন হচ্ছে না। কোনো এক অজানা কারণে হঠাৎ করেই এক জটিল রোগে আক্রান্ত হয় সে। কিন্তু অজানা কারণ তো না, কারণ তো অবশ্যই রয়েছে। এদিকে পারুল চাকমা নিজেও শান্তিতে ছিল না। একটা সময় চিকিৎসকরা পরামর্শ দেন যতদিন রিপেল চাকমা বেঁচে থাকবেন ততদিন তাকে রক্ত সঞ্চালন করেই বেঁচে থাকতে হবে। এভাবেই নির্দিষ্ট সময় পরে রিপেলকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা হয়। কিন্তু মূল সমস্যা হয় পারুল চাকমার প্রতি নিশু চাকমার আকর্ষণ কোনোভাবেই কমানো যাচ্ছিল না। বেশ কদিন পরে কালো জাদু করা সেই তান্ত্রিকটার সন্ধান পাওয়া গেলেও তিনি ঠিক মনে করতে পারছিলেন না যে আসলে কী ধরনের কালো জাদু তিনি করেছিলেন। তবে একটা কথা বারবার বলছিলেন যে রাগ করে যেহেতু কাজটি করেছেন সুতরাং বিশেষ কিছুই উনি করেছেন, আর যেহেতু একটা জটিল সমস্যার উদ্ভব হয়েছে তাহলে ওই রোগী মারা যাবে, এটাই উনি বলছিলেন আর কি। এরকম উদ্ভট কথা শুনে পাগলের বাবা সেই তান্ত্রিককে অনেক অনুনয় বিনয় করেন এবং নিশু চাকমার বিষয়টাও জানান। তখন আবার ওই মদ্যপ তান্ত্রিক বলেন যে এটা মনে হয় অন্য রকমের একটা কালো জাদু করছিলাম, কিন্তু কি করছিলাম তা তো জানি না। মানে একদম এলোমেলো কথাবার্তা তার। এখন ঝামেলা যেটা হয়, রাগের মাথায় পাউলার বাবা সেই তান্ত্রিকের গায়ে হাত তুলে বসেন এবং বলেন যে যে কোনো মূল্যেই সে যেন এই সমস্যার সমাধান করে। 3টা জীবন বিপন্ন হতে চলেছে। এখন গায়ে হাত তুলে পারুলের বাবা তো চলে আসেন ঠিকই, কিন্তু সেই মদ্যপ তান্ত্রিক যান আরও ক্ষেপে। এবার তিনি পারুলের বাবাকেও কালো জাদু করে দিয়েছেন। কয়েকদিনের মধ্যে তার ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। পরে পারুলের বাবা অনেক মাফটাপ চেয়ে তান্ত্রিককে অনুরোধ করেন। তান্ত্রিকের বউও তান্ত্রিককে খুব করে অনুরোধ করেন যে এই ঝামেলা করো না, খুব ঝামেলা হয়ে যাচ্ছে, ছেলেপেলেগুলোর জীবন বিপন্ন, তুমি এটা তুলে নাও। এখন তান্ত্রিক তো মনে করতে পারেন না, তার স্ত্রীর কথায় উনি রাজি হন যে ঠিক আছে এই সমস্যার সমাধান আমি চেষ্টা করব খুঁজতে, কিন্তু মনে তো করতে পারেন না। এইভাবে আজকাল করতে করতে 2007 সালের জুন মাসের 19 তারিখে রিপেল চাকমা মাত্র 31 বছর বয়সেই পারুলের প্রতি প্রবল আকৃষ্ট থেকেই মারা যায়। অমীমাংসিত হয়ে রয়ে যায় নিশু চাকমার পরিণতি। চট্টগ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া পারুল চাকমার বাকি জীবন নিয়ে, কারণ চট্টগ্রাম থেকে হঠাৎ করে পারুল চাকমা নাকি নিরুদ্দেশ হয়ে যায়। রিপেল চাকমার মৃত্যুর পর পারুল চাকমাকে তার পরিবার পুনরায় খাগড়াছড়ি নিয়ে যাননি, যার ফলশ্রুতিতে এই পারুল চাকমার অবস্থানটা জানা যায় না।
তবে সেই তান্ত্রিক নিশু চাকমাকে পারুল চাকমা থেকে সরিয়ে আনতে পেরেছিলেন, তবে সেটা কিভাবে এনেছিলেন সেটা জানা যায় না। মানে পরবর্তীতে ওই নিশু চাকমাও সে তার বাড়িতে চলে যায়। এই ঘটনাটি মূলত এই পারুল চাকমার স্থানীয় চাচাতো ভাই, যিনি জয় বড়ুয়ার একজন কলিগের ঘনিষ্ঠ বন্ধু, এইভাবেই ঘটনাটি আসলে সংগৃহীত হয়েছে। পারুল চাকমার বাবা এখনও জীবিত আছেন, তবে উনি পাপের প্রায়শ্চিত্ত হিসাবে রিপেল চাকমার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন, কারণ ওনার আর্থিক অবস্থা ভালো ছিল। আর পারুল চাকমার বাকি 2 বোনের বিয়ে হয়ে যায়, আর পারুল চাকমার অবস্থান তার পরিবার থেকে স্পষ্ট করা হয় না, সে কোথায় আছে, কিভাবে আছে, তার বিয়ে হয়েছে কিনা। রিপেল চাকমার পরিবার একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে কালের নিয়মে একাকী জীবনযাপন করছেন, এখনও তারা জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, খুবই অদ্ভুত ব্যাপার, তাই না? রক্ত আরেকজনকে দেওয়ার মাধ্যম দিয়ে তার শরীরেও অদ্ভুত এক আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, সে নারী হয়েও নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। মূলত এই রিপেল চাকমার শরীরে যেই দূষিত রক্তটা সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে রিপেল চাকমা পারুলের প্রতি আকৃষ্ট ছিল। আর এই রক্ত যখন নিশু চাকমার শরীরে যায়, সে নারী হয়েও এই পারুল চাকমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই ঘটনার অদ্ভুত ব্যাপার এটাই, কারণ ইতোপূর্বে এই ধরনের ব্যাপার আগে কখনো ওভাবে শোনা যায়নি। আমার বলা যতগুলো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা রয়েছে, এটাই সবচাইতে ডিফারেন্ট একটা জিনিস। প্রিয় লিসেনার্স, এর থেকেই বোঝা গেল যে রক্ত দেওয়ার ক্ষেত্রেও আমরা যদি নিশ্চিতভাবে বুঝতে পারি যে তিনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, তাহলে রক্ত নেয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা রক্ত নেয়ার ক্ষেত্রে সাধারণত যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে যে বিভিন্ন জটিল যে রোগগুলো রয়েছে সেগুলো স্ক্রিনিং করা হয়। ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত কিনা সেটা তো আসলে বোঝা সম্ভবই না, কিন্তু আমি এটা বলছি যদি আমরা জানি যে উনি আক্রান্ত, তাহলেই শুধু এটা আমরা নিব না। আর এটা আসলে বোঝাটা খুবই কঠিন ব্যাপার, এটা কোনোভাবেই আসলে বোঝার উপায় বের করা যায় না। কারণ একটা মানুষ যদি অসুস্থ অবস্থায় থাকে, তার রক্ত প্রয়োজন, এখন যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত বলে আমরা তার থেকে রক্ত না নিই, বিষয়টা শুনলে মানুষ কি বলবে, এই চিন্তা করে হয়তো আমরা নিয়ে নিই। তবে এই ধরনের ঘটনা খুবই রেয়ার। আশা করছি যে এই ঘটনা শোনার পর আপনাদের হলের লিসেনাররা এই বিষয়ে সতর্ক থাকবেন। আর আমিও যেহেতু বিষয়টা নতুন করে শুনলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও এই বিষয়টা নিয়ে সতর্ক থাকব। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোড কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওর কমেন্ট সেকশনতে রয়েছে, এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে। এই দুটোর লিঙ্কও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আমাদের ফেসবুক পেজ আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন কমেন্ট করে, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেখানে গিয়েও কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আফনান্স বি এর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটা শেষ করব, তবে আরও একটি ঘোষণা দিয়ে শেষ করতে চাই। আমরা অমীমাংসিত রহস্য এপিসোড করছিলাম। অমীমাংসিত রহস্যের অনেকগুলো এপিসোড আমরা ইতিমধ্যে করেছি, টানা কয়েক বছর ধরে করেছি। ইনশাল্লাহ আমরা আমাদের সিজন 1টা শেষ করেছি। খুবই তাড়াতাড়ি নতুন নতুন ডাইমেনশন নিয়ে অমীমাংসিত রহস্য এপিসোড আসতে যাচ্ছে। অমীমাংসিত রহস্য এপিসোডের সিজন 2 আসতে যাচ্ছে। আশা করছি সেটাও আপনাদের কাছে দারুণ দারুণ উপভোগ্য হবে ইনশাআল্লাহ। জয় বড় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমার প্রথম যে ঘটনাটি যিনি দিয়েছেন তুহিন সাহেব, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ধৈর্য ধরে এপিসোডটি উপভোগ করলেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবত একটু নিজেকে বেতাল লাগছিল। আমি যখনই কোনো কিছুই চিন্তা করি, আমি সেটা কিছুক্ষণ পরপর ভুলে যাচ্ছিলাম। সেই জিনিসটা আমার মধ্যে অনেকদিন যাবত ছিল। কি হয়েছিল সারাদিন, কোথায় আমি গেছি, আমার মনে পড়তো না। তবে আমাকে যারা সেসব জায়গায় দেখতো তারা বলতো, আপনি তো জায়গায় গিয়েছেন, আপনি তো জায়গায় ছিলেন, কিন্তু আমার না মনে থাকতো না। সেটা হয়তো আমাকে সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন হতো, এরকম মাসে 1 বার, মাসে 4-5 বার হতো। এখন এটা খুব বেশি প্রকট। আমি কোথায় যাচ্ছি, কি করছি, আমার মনে থাকছে না।
তাহাজ্জুদ নামাজটা যে আমি আমার ঘরে পড়তাম সেটাকে চেঞ্জ করে এখন আমি ড্রয়িং রুমে তাহাজ্জুদ নামাজ পড়ি। আমার কাছে মনে হয় যে তাহাজ্জুদ নামাজের সময় আমার একটু একাকিত্বের দরকার আছে। আমার স্ত্রী কয়েকবার বলেছে আমাকে যে আচ্ছা আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়বেন যেহেতু তার এক কাজ করেন, আপনি যেহেতু তাহাজ্জুদ নামাজটা একা পড়তে চাচ্ছেন তাহলে আপনি এইখানে এই রুমে ঘুমান, আমি বাচ্চাদের নিয়ে পাশের রুমে ঘুমাই, কোনো সমস্যা নেই, আপনি এখানে একা একা ঘুমান। কিন্তু আমার স্ত্রী আমাকে ছেড়ে পাশের রুমে যে ঘুমাবে, এতদিন যাবৎ আমার সাথেই ঘুমাচ্ছে, আমি এটা চাই না যে ও আমাকে ছেড়ে থাক, অন্য রুমে যাবে। তো আমি বলেছি না কোনো সমস্যা নাই, আমি যখন তাহাজ্জুদ পড়বো তখন আমি ড্রয়িং রুমে যে তাহাজ্জুদ পড়বো। তো ওই ড্রয়িং রুমে যে আমাদের বাসায় কাজ করতো সেই কাজ করাটা মানে আমাদের বাসায় যে কাজ করতো আসলে আমার আত্মীয়ই বলা চলে, ও আর আমাদের ড্রয়িং রুমে ঘুমাতো না, ওকে মানা করে দেওয়ার কারণে ও ঘুমাতো হচ্ছে আমার বাচ্চাদের সাথে। যখন আমি ড্রয়িং রুমে ড্রয়িং রুমে নামাজ পড়া শুরু করলাম, আমার কাছে মনে হতো যে ড্রয়িং রুমে নামাজ পড়ার সময় আমার কাছে মানুষ একটু বেশি আসছে, উপস্থিতি একটু বেশি টের পাচ্ছি। জানি না উনি কি কাউকে সাথে করে নিয়ে আসছেন কিনা। কিন্তু গত 2 সপ্তাহ আগের শুক্রবারে, বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার কামিং ভোরবেলা আর কি, আমি যখন 3:30টার দিকে ঘুম থেকে উঠে যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, 3টার দিকে উঠি আর কি আসলে, তো আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। তো আমাকে এর আগে অনেক কিছু করার লাগে, আমি নর্মালি তাহাজ্জুদের আগে ভালো করে ওযু করে নেই, কিছু আমল করি, এরপর তাহাজ্জুদের দ্বারা এবং তাহাজ্জুদের পর আমি কিছু আমল করি। এই জিনিসগুলো আমার অনেক দিনের অভ্যাস, এই অভ্যাস তো কাটানো সম্ভব না। তো আমি দেখলাম যে আমার পাশে হঠাৎ করে আমি খুব সিংহের গর্জন পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে আপনারা দুবাইতে, আমি অনেক কিছুদিন আগে যে আপনারা এখন নতুন টেকনোলজি বলতে গেলে ইউটিউবে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। বিদেশে অনেক সময় দেখা যায় যে স্পেশালি দুবাইতে যাদের অনেক টাকা পয়সা আছে তারা হাতের মধ্যে বাঘ নিয়ে হাঁটছে, সিংহ নিয়ে হাঁটছে। আমার কাছে খুব অবাক লেগেছিল, আমার সন্তান আমাকে দেখিয়েছিল যে ইউটিউবে এরকম, তা আমি দেখে খুব অবাক হয়েছিলাম। মাঝে মাঝে ওয়াজ শুনি, তো আমার কাছে অনেকের ওয়াজই ভালো লাগে, তো মাঝে মাঝে এইসব ভিডিও দেখলে আমার অবাকই লাগে আর কি। তো আমার কাছে মনে হচ্ছিল যে সেরকমভাবেই সিংহ অথবা বাঘ, খুব বড় সাইজের কোনো একটা প্রাণী নিয়ে কেউ আমার বাসার ভিতর প্রবেশ করেছে। এছাড়াও আরও 3-4 জনের প্রবেশ করেছে। আমি নামাজ পড়ছি এবং আমার নামাজ পড়ার সাথে যেমন আমি সালাম ফিরিয়েছি, আমি বাম পাশে আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বলার পর সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলেছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে যে চোখ খোলা রাখলে আমি হয়তো উড়ে কোথাও চলে যাব। আমার কাছে মনে হচ্ছে আমার চারিপাশে একটা টর্নেডো হচ্ছে, প্রচণ্ড জোরে কেউ ঘুরছে। আমি যখন আমার আমলগুলো চোখ বন্ধ করে করছিলাম আর ফিল করছিলাম আমার পাশে যিনি আছেন তিনি ঘোড়ার স্পিডটা কমিয়ে দিচ্ছেন, আস্তে আস্তে কমে গেছে। আমি দেখলাম আমার সামনে 4 জন মানুষ দাঁড়ানো, আর কুকুর যেভাবে বসে সেভাবে সেই প্রাণীটা বসা, বিশাল বড় একটা শেকল, প্রাণীটার গলায় সেই শেকলটা ধরে একজন লোক দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে, কেমন আছো, ভালো আছো? আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম, আমি কি আপনাকে চিনতে পারছি? আমি আপনার এই প্রেশারটা নিতে পারছি না, আমার বুক ব্যথা করছে। আপনি কি আপনার ডিস্টেন্সটা একটু দূরে করবেন অথবা কাউকে দিয়ে কি মেসেজ পাঠাবেন? আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনার এই প্রেশারটা নিতে পারবো কিছুক্ষণের মধ্যেই। তিনি বলছে যে অবশ্যই, আমি দূরে সরে যাচ্ছি। এবং 10 সেকেন্ডের একটা ইন্টারভ্যালে আমি দেখলাম যে আমি বেশ হালকা ফিল করছি, আমার চারপাশটা ভারী নয়। আমি দেখলাম আমার শিক্ষক দাঁড়িয়ে আছে, আমাকে সে মুচকি হাসি দিচ্ছে। এই প্রথম আমি তাকে আমার দিকে তাকিয়ে হাসি দিতে দেখলাম। আমি বললাম যে আমি হঠাৎ করেই আপনার দেখা পেলাম আজকে, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? এই প্রথম আমিও তাকে কুশল আদি জিজ্ঞেস করছি, কারণ আমি আজকে আমার কেমন জানি এই এতদিন পরেই আমি আজকে খুব ফ্রি ফিল করছিলাম। আমি কেন জানি ফ্রি ফিল করছিলাম আমি জানি না। তিনি আমাকে বললেন যে তোমার কাছে একজন লোক আসবে, মেসেজ নিয়ে আসবে, তুমি সেই মেসেজটাকে অগ্রাহ্য করবে না, তোমার সাথে যিনি তোমার সাথে সবসময় যান তাকে নেবে এবং সেই জায়গায় যেয়ে আমাকে স্মরণ করবে। আমি স্মরণ করলে, তুমি স্মরণ করলে আমি সাথে সাথে সেখানে চলে আসব এবং আমার সাথে কাদিরা থাকবে। তো আমি বললাম, কাদিরাকে? বলে যে কাদিরা, তুমি যাকে এতক্ষণ দেখলে সে থাকবে। আমি বললাম যে আমি ওনার সাথে আমার সম্পর্ক কি, উনি কেন এখানে এসছে? বলে যে এইটা তোমার আসলে জানার কোনো দরকার নেই,
সব কিছু সব বিষয়ে তোমার জানতে হবে না। তুমি জাস্ট তোমাকে যে মেসেজটা তোমার কাছে নিয়ে আসবে সেই মেসেজটা বরাবর তুমি তার সাথে দেখা করবে। যেই মানুষটা তোমার কাছে আসবে তিনি আমাদের ধর্মের কেউ নন, মুসলমান কেউ নন, তবে তার একটা ফুটফুটে সন্তান নিয়ে আরজি আসবে তোমার কাছে। তুমি যখন যাবে আমাকে স্মরণ করবে, কোনোভাবেই আমাকে ভুলবে না, এবং আমাকে স্মরণ করার জন্য তুমি এই প্রসিডিউরটা ফলো করবে। আমাকে একটা ছোট্ট নিয়ম বলে দিল এবং তিনি আস্তে করে সালাম দিয়ে বিদায় নিল। আমি দেখলাম যার নামটা তিনি কাদিরা বলেছেন তিনি তখনও সেখানে আছেন, কিন্তু আমি তা কেমন একটা ভারী ফিল করছিলাম না। কিছুক্ষণ পরে যখন আমি ডিসিশন নিলাম আমি জায়নামাজ থেকে উঠে দাঁড়াবো, আমি উঠে দাঁড়ানোর সাথে সাথে, যেহেতু আমার একটু কোমরের সমস্যা আছে, আমি একটু আস্তে ধীরে, যেভাবে বয়স্ক রোগীর, আমি বয়স্ক হয়ে গেছি, বয়স হয়ে গেছে, যখন আমি জায়নামাজ থেকে উঠে দাঁড়াচ্ছি আমি সাথে সাথেই ফিল করলাম আমার রুমটা এখন খালি, আমার এখানে কেউ নাই। তবে আমি এতটুকু ফিল করছি যে আমাকে কেউ বলছে তুমি ছাদের উপরে ওঠো, এদিকে আমার ফজরের নামাজের পর নামাজ পড়াতে হবে। আমি ছাদের উপরে যদি এখন উঠি তবে আমার বেশ সময় লেগে যাবে। আমি আর ছাদে উঠলাম না, আমি মসজিদের দিকে বাসার নিচ দিয়ে রওনা দিলাম। আমার কাছে মনে হলো আমি কোনো একটা নিয়ম ভঙ্গ করে ফেললাম, কোনো একটা জিনিস মিস হয়ে গেল। এই জিনিসটা আমাকে পোহাতে হতে পারে অনেক বড় ধরনের ঝামেলায়। আমি জানি না ঝামেলা কি হবে কি না আদৌ, তারপরে মনে হচ্ছিল না একটা বিপদ ডেকে আনলাম। অনেক সময় আপনারা রূপকথার গল্পে যখন শোনেন রাতের বেলা সাপে কামড় দিয়েছে এবং সাপের মধ্যে সাপকে আপনি মেরেছেন, সেই সাপের মা এসে আপনাকে ছবল দিবে, ঠিক এরকমভাবে মনে হচ্ছিল আমি এখন কিছু একটা ভুল করলাম। এখনই ফজরের নামাজ পড়তে যেয়ে বাসায় যখন ফিরবো তখন আমাকে এরকম কোন একটা বিপদ হতে পারে। এই জিনিসটা চিন্তা করতে করতে আসলে আমি মসজিদের দিকে রওনা দিয়েছি। মসজিদে আমি নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম। আবারও মসজিদে আমি কোরআন শরীফ পড়া শুরু করলাম, কারণ আপনারা জানেন যে ফজরের ওয়াক্তে একটু বড় সূরা কেরাত পড়তে হয়। তো আমি একটু প্রিপারেশন নিচ্ছিলাম যে আমি কোন সূরাটা পড়ব মসজিদে যাওয়ার পর। এবং মসজিদে যখন আমি সূরা কেরাত পড়ছিলাম, আপনাদের জানি না বিশ্বাস হবে কি না, আমার কাছে সেই শেকলের শব্দটা চারিপাশে ঝনঝন করতে লাগলো। শেকল নড়ার যে শব্দটা পান আপনারা অনেক সময় শেকল নড়ার শব্দ পান, তো অনেকেই শেকল নড়ার শব্দ পেয়েছেন। যে শেকলটা দিয়ে সেই প্রাণীটা বা জন্তুটা বাঁধা ছিল, এটা বাঘ না কি সিংহ আমি জানি না, আমার কাছে মনে হচ্ছিল যে সেই শেকল নাড়ার শব্দটা আমি পাচ্ছি। তো আমার সামনে, আমি যে জায়গায় নামাজ পড়াই ঠিক সামনেই একটা ফাঁকা ঘর আছে যেখানে ডেড বডি রাখা হয়, লাশ রাখা হয় জানাজা পড়ার জন্য। তো আমি ফিল করছিলাম যে ওই নামাজ পড়ার জায়গাটার ক্রস করে সামনে যে জায়গায় লাশ রাখা হয় সেই জায়গাটার মধ্যে কেউ হাঁটছে, এবং হাঁটার শব্দটা খুবই প্রকট, মনে হচ্ছে যে কেউ বুট জুতা পরে হাঁটলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ। এবং শেকলের শব্দ আসছে, মনে হচ্ছে যে এক পাশ থেকে যাচ্ছে আর এক পাশে শেকলটা যে আবারও ব্যাক করছে, কেউ ওখানে সেই জন্তুরা নিয়ে হাঁটছে, এটা মনে হচ্ছিল, কারণ সেম শেকলের শব্দটা আমি পাচ্ছিলাম। তো যাই হোক, আমার নামাজ শেষ হলো। নামাজ পড়ার পর আমি অনেকক্ষণ মসজিদে বসে রইলাম, কারণ আমি এই কনসিকুয়েন্সটাকে ফেস করতে চাচ্ছিলাম না। আমি যদি এখন যাই বাসায়, হয়তো রাস্তার মধ্যে আমি কাউকে দেখব। তো আমি চাইছিলাম সকালবেলা মক্তবের খবর নিয়ে এই মসজিদ থেকে বের হতে। মক্তবের খবর নিতে যাচ্ছিলাম, কারণ আমাদের মুয়াজ্জিন সাহেব এবং আদার কিছু হুজুর আছে যারা আসলে সকালে কিছু বাচ্চা কাচ্চা পড়ায়। তো আমি চাইছিলাম যে এটা দেখে যেতে, তদারকি করে যেতে। তো এই মধ্যে আমাকে মুয়াজ্জিন সাহেব বলেন যে হুজুর আসেন না, আমরা সকালে একসাথে নাস্তা করি। তো তারা কিছুক্ষণ বিশ্রাম করবে, তো আমিও তাদের সাথে তাদের নিচে রুমে চলে গেলাম। মসজিদের নিচেই ছোট করে রুম করা হয়েছে ওনাদের থাকার জন্য। তো ওনাদের রুমে যে আমি কিছুক্ষণ সূরা পড়লাম। সূরা পড়ে আমি দেখলাম যে একজন ওয়াজ ছেড়েছে, পাশেই একজন হুজুর মনে হয় ওয়াজ ছেড়েছে। তো আমি বুঝতে পারছিলাম লোকটা কে ওয়াজ ছেড়েছে। তো আমি পাশের রুমে যেয়ে দেখলাম যে কেউ কোনো ওয়াজ ছাড়া নাই, কিছু নাই, পাশের রুমটা খালি। আমি বললাম যে ওয়াজের শব্দ শুনলাম, ওয়াজটা ছাড়লো কে? তো আমার সাথে যে মুয়াজ্জিন সাহেব ছিলেন তিনি বললেন, হুজুর আপনি কোন ওয়াজের কথা বলছেন? বলে যে মোবাইল ফোনে যে ওয়াজ ছাড়লো, ওয়াজের শব্দ পেলাম, পাশের রুমে যেয়ে দেখলাম কেউ নাই। বলে কই, আমি তো কোনো ওয়াজের শব্দ পেলাম না। বলে না। তো উনি বলে যে হয়তো আমার মনের ভুল, যেহেতু আমি ইদানিং ওয়াজ খুব বেশি শুনছি, তো আমার মনের ভুল হতে পারে। তো যাই হোক, হোয়াট এভার, আমি সেদিনের মতো সেখান থেকে বাসায় আসি সকাল 7:30টার দিকে। দোকান থেকে পরোটা কিনলাম, ভাজি কিনলাম বাসায় এসে খাবো বলে।
বাসায় এসে দেখলাম আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, তো আমি পড়াটা ড্রয়িং রুমে রেখেই নিজের রুমে যে ঘুমাতে গেলাম। ঘুমানোর পর ভাবলাম যে আমার রুমটা নর্মালি ঘুমানোর সময় আমি দেখলাম যে পর্দা সরানোই ছিল, অন্ধকার অন্ধকার ভাব, কারণ আমার পাশে বিল্ডিং থাকার কারণে আমার রুমের মধ্যে তেমন একটা আলো আসে না, তো দিনের বেলা তো মাঝে মধ্যে অন্ধকারই লাগে। আমি সেই শেকলের শব্দটা শুনতে শুনতেই ঘুমিয়ে গেলাম। আপনাদের সবার সাথে আমি সামনে যখন আসবো অবশ্যই সেই আরজির কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটাই জানানোর দরকার ছিল, এটাই জানালাম আপনাদের সবাইকে। আমার জন্য দোয়া করবেন যেন আমার শরীরটা সুস্থ থাকে। বেশ কিছুদিন যাবৎ সমস্যায় ভুগছি এবং আপনাদের দোয়া একান্তই কাম্য। আমি আব্দুর রব আপনাদের সাথেই আছি, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম প্রকাশ করার অনুমতি আমরা পাইনি। বেশ কয়েক মাস আগে আমার সাথে ঘটে যাওয়া হাসপাতালের একটি ঘটনা আমি বলেছিলাম আমার বাবু হবার সময়ের। তারপর ভেবেছিলাম আমার সাথে ঘটা অনেক ঘটনাই শেয়ার করব আপনাদের সাথে। ইন দ্য মিন টাইম অনেক ঘটনা জমে গেছে, কিন্তু আমি লিখতে পারছি না, কোনো না কোনো একটা রহস্যময় কারণে। তবে আমি আজ সাহস করে সময় নিয়ে আপনাকে লিখছি। বলতে চাই যদিও ঝামেলা হচ্ছে, তারপরও খুব সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা লিখব। এই বছর থেকেই বুঝতে পারছি কোথাও যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি সেই জায়গায় যাবার পর অনেক সময় কোনো বাসার রাস্তায় গেলে বা কোনো বাসার ভেতরে ঢুকলে বুঝতে পারি আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, না হয় আমার মাথা ব্যথা হচ্ছে, নয়তো আমি খুব বাজে কোনো গন্ধ পাচ্ছি, যার ফলে পরবর্তী কিছুদিন আমাকে অসুস্থ থাকতে হয়। আমার কোমরের নিচ থেকে কেমন জানি ভারী হয়ে যায়, যা খুবই কষ্টকর আমার জন্য। ঘটনায় আসি। কয়েক সপ্তাহ আগে আমি এখানেই, যেটা আমি বলেছিলাম আগেই, আমার বাসা মেলবোর্ন অস্ট্রেলিয়াতে। আমার বাসা থেকে 30 মিনিটের ড্রাইভ। আমার এক বন্ধুর বাসায় যাই। ওর বাসাটা অনেক পুরনো হলেও বাসাটা আমার অনেক ভালো লাগে। বেশ খোলামেলা, অনেক বড় জায়গার মাঝামাঝি ওদের বাসা, আর সামনে পেছনে অনেক খোলা জায়গা। আমি, আমার বাচ্চা আর আমার স্বামী যাতে ওর বাসায় যাই, রাতে ওর বাসায় যাই, জানি না কেন ওর বাসায় যাবার পর আমার একটু অস্বস্তি কাজ করতে থাকে। ও আমার সাথেই গল্প করছিল এবং প্রায় 2 মাস পর আমাদের দেখা। ওরা দেশে গিয়েছিল, তাই অনেকদিন দেখা হয়নি, কিন্তু আমি কোনোভাবেই ওর কথায় মনোযোগ দিতে পারছিলাম না। কেমন জানি মাথা ভার লাগছিল। আমি যখনই ওর বাসায় যাই ওর ব্যাকইয়ার্ডে একবার হলেও আমি উকি মারি। আমার ভালো লাগে ওর ব্যাকইয়ার্ডটা। ব্যাকইয়ার্ড বলতে হচ্ছে বাড়ির পেছনের জায়গাটা। অনেকে খোলামেলা রাখে, অনেকে পেছনে সুইমিং পুল করে, অনেকে পেছনে গাছের বাগান করে, অনেকে পেছনে বসার জায়গা করে, যাতে সকালে উঠে চা খাওয়া যায়, যেটা আমাদের বাসার এখানেও আছে। আমার বন্ধুটা আপ্যায়ন করতে অনেক পছন্দ করে। ওর বাসায় গেলে আমাদের না খেয়ে কখনো ছাড়ে না। তাই ও রান্না করছিল। ওর রান্নাঘর আর ব্যাকইয়ার্ডের দরজা কাছাকাছি। একটু রান্না বাকি ছিল বলে আমি ওর সাথে রান্নাঘরে দাঁড়িয়েই গল্প করতে করতেই পেছনের দরজায় যেয়ে দাঁড়াই। তখন আমার খেয়াল হয় ওর ব্যাকইয়ার্ডে কাজ চলছে, সুয়ারেজ লাইনের কাজ চলছে। আমি দরজায় দাঁড়িয়ে বাইরে দেখার সাথে সাথে আমার মনে হলো কর্নারের অন্ধকার থেকে 3 জোড়া চোখ তাকিয়ে আছে। আমার একটু অস্বস্তি লাগলো, তাই আমি ভেতরে চলে আসলাম। আমি বাসার বাইরেও যাইনি, দরজায় দাঁড়িয়ে দেখেছি মাত্র। তারপর ও ডাকে ভাত খাবার জন্যে, কিন্তু আমি ভাত নেবার পর কোনোভাবেই কিছু খেতে পারছিলাম না। শুধু সুয়ারেজের গন্ধ পাচ্ছিলাম, নাকে আসছিল। কিছুই খেতে পারলাম না। এটা দেখেও খাবার প্যাক করে দিল। বাসায় চলে আসি আমরা। পুরো রাস্তাটায় আমার ভালো লাগলো না, নাকে শুধু একই সুয়ারেজের গন্ধ পাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেও আমার শরীর ভালো লাগছিল না, শুধু ওই বাজে গন্ধটাই পাচ্ছিলাম। আর শুধু টয়লেটে ঘন ঘন যাচ্ছিলাম। এটা মোটেও ভালো সাইন না আমার জন্য। নামাজ পড়তে পারছিলাম না ওই গন্ধের জন্য। সারাক্ষণ ওই একই সুয়ারেজের গন্ধ। টানা 5 দিন আমি ওই গন্ধ পেতে থাকলাম। আমি আবার তখন ওকে মেসেজ করে বললাম যে তোমার বাসায় যাবার পর আমার কেমন যেন অন্যরকম লেগেছে। তুমি তোমার ঘরে একটু সূরা বাকারা ছেড়ে রাখো। আর এদিকে আমিও আমার বাসায় সূরা বাকারা রুকায়া করি। এর মাঝে ওর সাথে আমার আর কথা হয়নি। ঠিক 5 দিন পর আমি আমার ওয়াকিং রোবে, যেখানে আমি নামাজ পড়ি, ওইখানটায় খুব সুন্দর একটা চাপা ফুলের গন্ধ পেলাম। এরপর ওই বাজে ড্রেনের গন্ধ আমি আর পাইনি।
ওই কথা আমার স্বামীকেও আমি বলি। 5 দিন পর ও আমাকে ফোন দেয়। ও জব করে আর ওর ছোট ছোট বাচ্চা থাকায় সময় করে আমাকে ফোন দিতে পারেনি। ও ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে আর আমার কেন এমন মনে হলো। আমার যে উপরই সমস্যা আছে সেটা ও জানে। তাই আমি ওকে বললাম আমার সাথে কি ঘটেছে আর আমি কেমন ছিলাম এ কদিন। আর ওকে বলি যে আমার মনে হয়েছে তোমার বাসার পেছনের দিকে মনে হচ্ছে অনেক বড় একটা গাছের ছায়া পড়লে যেমন হয় অন অন্ধকার লেগেছে, যা আমার আগে কোনোদিন লাগেনি। সাথে বললাম যে তুমি 3 কুল আয়াতুল কুরসি সূরা বাকারা কিছুদিন ঘরে ছেড়ে রাখো, আর যদি পারো বাড়ির কর্নারে কর্নারে যে এগুলো একটু পরে ফু দিও। আসলে আমি যতটুকু জানি আর নিজের জন্য করি তাই ওকে বললাম। আর বললাম ভালো হয় তুমি যদি কোনো হুজুরের সাথে কথা বলতে পারো। আপনি জানেন ভাইয়া যে বিদেশে ভালো রাকি পাওয়া মুশকিল, আর ভাইয়া এগুলো বিশ্বাস করে না। তাই ও নিজেই আমি যা বলেছি তাই করেছে। ও আমাকে বলে যে আমরাও একদিন রান্না করার সময় মনে হচ্ছে কেউ একজন মানুষ হেঁটে গেলে ফেন্সিং একটা আওয়াজের মতো হয়। ফেন্সিং বলতে পিছনে যে ঝাড় বা ঝাড়ের মতো আছে, ফেন্সিং একটা আওয়াজের মতো হয়, অমন মনে হলো। কিন্তু আমি তেমন পাত্তা দেইনি। তার পরদিন সকালের দিকে ও আমাকে ফোন দেয় আর বলে যে যখন সূরাগুলো ফোনে ছেড়ে কর্নারে গেছে তখন ওর মনে হয়েছে খুব করুণ কণ্ঠে কেউ কেঁদে উঠেছে ওই বাড়িতে। ও ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে ও আবারও ছাড়ে আর বলে যে কয়েকদিন আগে ও রাতে একটা সবুজ সাপ ও স্বপ্নে দেখেছে। এই কথা শুনে আমি ওকে বললাম যে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। এখানে অনেকেই নামাজ পড়তে চায় না, ওরাও এর ব্যতিক্রম না। তাই আমি ওকে সবসময় নামাজের কথা বলি। সাথে ও বলছিল যে আমি কি কাগজে এগুলো লিখে পুঁতে রাখবো। আমি ওকে সাথে সাথে বলি যে না, এমন করতে যেও না, এতে হিতে বিপরীত হতে পারে, কারণ আমি তো কিছু জানি না এই সম্পর্কে। আমি নিজে যা নিজের জন্য করি তাই তোমাকে বললাম। তুমি বুজুর্গ কাউকে খুঁজে পেলে বলো, সাথে একটু সাদাকা করতে পারো তোমাদের সবার নামে। সেটা মুরগি হতে পারে, টাকাও হতে পারে। আমার মনে হচ্ছে এটা তোমার উপকার হবে। এর কয়েকদিন পরও আমাকে আবার ফোন করে কথা বলে আর বলে যে তুমি কি কিছু বুঝেছ। আমি ওকে বললাম আমি দেখছি গাছের ছায়া ব্যাকইয়ার্ডের সামনে থেকে সরে গেছে, মনে হচ্ছে রোদ এসে পড়েছে। আমি জানি না ভাইয়া কেন আমার এমন মনে হয়, আর মনে হয় আমি দেখছি। আমার এই কথা শোনার পরও আমাকে বলে জানো, গতকাল মনে হয় ফজরের আগে হবে, আমি স্বপ্নে দেখি একটা কালো সাপ আমার বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আমি ওকে বললাম যা দেখেছো ভালো দেখেছো, তুমি নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। এগুলির মানে কি আসলে আমি নিজেও বুঝি না। ও আমার ভালো বন্ধু। আজকে 1 সেপ্টেম্বর 2023 বলছিল যে ভেবেছিলাম তোমার বাসায় যাব বাচ্চাদের নিয়ে, তোমার 40 দিন শেষ হবে কবে। আমি ওকে বলেছিলাম যে আমার মনে হচ্ছে কেউ আমাকে বলেছে 41 দিন আমি যেন তোমাদের বাসায় না যাই। আমি ওকে বললাম আসর সমস্যা নাই, কিন্তু বলে না ওই সময়টা শেষ হোক তারপর যাব। আর সাথে এটাও বললো যে আমার পাশের বাসার একটা বিড়াল আসতো সব সময় আমার ব্যাকইয়ার্ডে, কিন্তু প্রায় 3 সপ্তাহ উপর বিড়ালটা আসে নাই বাসায়। আজকে দেখলাম সকালে বিড়ালটা আসছে। আমি এটাও জানি না এই বিড়ালের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা। এটাই ছিল ঘটনা ভাইয়া। আমি জানি না এমন কেন হয় আমার সাথে, এটা আমার কেন আমার হবে বা কিছু। এটা আমার সাথে ঘটা শেষ ঘটনা আপনাকে বললাম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি প্রতিদিনের মতো মাহমুদ শোয়েব ভূত ইমেইল 2.0 থেকে আপনারা সবাই আমাকে যেভাবে ঘটনা পাঠাচ্ছেন, জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি। আপনারা এত সুন্দর সুন্দর ঘটনা পাঠাচ্ছেন এবং সত্য ঘটনাগুলো পাঠাচ্ছেন। চলুন তেমনই একটা ঘটনা আমরা শুনে আসি। লিখছেন, স্যার রাস্তাটা ভালো না, এখন এই রাস্তা দিয়ে যায়েন না, একটু অপেক্ষা করেন, একটু সকাল হোক তখন যান। কি বলেন চাচা, রাস্তা ভাঙ্গা নাকি? তাছাড়া হাতে তো আমার টর্চ লাইট আছে, আমার সমস্যা নেই, ভাঙ্গা রাস্তা পার করে নিব। তখন বলছেন ওই লোক, আমি ওই খারাপের কথা বলিনি স্যার। আমি বললাম তো তো কি কি খারাপের কথা বলছো? মাঝখানে কি কোনো নদী আছে? তখন ওই চাচা বলছেন, ভূত বিশ্বাস করেন আপনি? আমি কি যে বলেন চাচা, ওসব আছে নাকি?
বানোয়াটি গল্পগুজব বলছেন? এইগুলো জাস্ট গল্পগুজব এবং এদের কোনো অস্তিত্ব নেই। এই কথাটা বলে আমি হেঁটে হেঁটে চলে আসলাম। মনে মনে ভাবছি, শালা মুরব্বীরা পারেও বাল, এত কথা বলে উল্টাপাল্টা। শহর অঞ্চলে বড় হয়েছি বলে আমাদের তারা বুদ্ধিহীন ভাবে। গ্রামের মানুষ তো, যাই হোক, আমরা তো শহরের মানুষ। সায়েন্সের ব্যাপারে কি জানবে এই গ্রামের বুদ্ধিহীন মানুষগুলো? এদিকে পড়লাম আরেক ঝামেলায়। এই গ্রামে আমাদের একটি প্রজেক্ট আছে ভিজিটর পদে, তাই কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সব দেখা লাগবে। আজকালের ইঞ্জিনিয়ারগুলো খুবই বাটপার। প্রজেক্টের টাকাগুলো গুনে গুনে নেবে, কিন্তু 80 দিনের কাজ করতে সময় লাগাবে 6 মাস। মাত্র নামলাম রেল স্টেশনে এই প্রজেক্টের কাজগুলো দেখার জন্য। ঘড়িতে সময় তখন রাত 2টা। বাসা ভাড়া অবধি এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এত এত ডিপ্রেশনের মাঝে যদি কেউ এসে বলে যে ভূত বিশ্বাস করেন কিনা, কেমন লাগে আপনারাই বলুন। প্রচুর রাগ আর এক গাদা ডিপ্রেশন নিয়ে হেঁটে রওনা করেছি। 2টা বিল আর একটা স্কুল মাঠের পরেই গন্তব্য যেতে হবে। মানে আমি যেখানে যেতে চাচ্ছি সেটা 2টা বিল এবং একটা স্কুল মাঠ, এটা পার হতে হবে। বাজারে কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক সেদিক তাকালাম, একটা রিক্সাও দেখতে পাইনি। কেমন যেন স্টেশনগুলো, মানে এই একটা গাড়িও নাই। 2টার দিকে একটা গাড়ি নাই, কেমন একটা বিষয় হয়ে গেল না? যাত্রী সংখ্যাও কম না, অনেকেই কিন্তু নামছে। গ্রামের ড্রাইভারগুলো এত মানে টাকার মায়া কম, মানে তারা কি টাকা ইনকাম করতে চায় না? শহরে তো সারা রাত গাড়ি চালায়, রিক্সাওয়ালা, বিভিন্ন গাড়ি চলে। যাই হোক, এত পথ হাঁটা লাগবে ভাবলেও ক্লান্তি হয়ে যাচ্ছি আমি। অবশেষে কোনো উপায় না পেয়ে আমিও শুরু করলাম হাঁটা। বাজার পেরিয়ে রাস্তার পাশে থাকা বিল নেমে পড়েছি। বিলে এই পথ আমার অচেনা নয়। আজ থেকে আরও 2 মাস আগেও একবার এসেছিলাম। তখন কাজ কোথায় হবে তা সিলেক্ট করতে এসেছিলাম। কোম্পানি আমার কিন্তু ছোট না, 85 লাখ টাকার জমি কিনেছে 1,50,00,000 টাকা দিয়ে। যাই হোক, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। মাসে 70,000 টাকা বেতন পাচ্ছি, তাতে আমার পরিবার খেয়ে পরে বাঁচতে পারবে। কোনো দিকে আর মনোযোগ না বাড়িয়ে ফোনের ফ্ল্যাশ অন করলাম। এরপর হাঁটতে হাঁটতে যখন বিলের মাঝে আসি, তখন আমি ভিন্ন কিছু অনুভব করতে লাগলাম। শীত যায় যায় অবস্থা, তবুও রাতের ঘন কুয়াশার জাল কমেনি। গায়ে শীতের শীতলতা ঝাপটে ধরেছে। কনকনে এই শীতে থাকা সত্ত্বেও মানে খুবই অসহ্য লাগতেছে। কখন বাসায় গিয়ে একটা আরামে ঘুম দিব আমি সেই চিন্তা করছি। কিন্তু ভিন্ন কিছু কি ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। জানবেন? চলুন বলি। বিলের মাঝখানে যখন আমি অনুভব করলাম আশেপাশে কেউ দৌড়দৌড়ি করছে, আমি আশেপাশে ভালোভাবে নজর দিয়ে দেখলাম কোনো কিছুর অস্তিত্ব নেই। কিন্তু এই কাদার মাঝে কারো দৌড়ের শব্দ আমি পেয়েছি। যাক, যা হয় হবে। আমি ভাবলাম যে এটা আমার মনের ভুল। আবারও এগিয়ে যেতে লাগলাম গন্তব্যস্থানে। কোনোভাবে বিল পেরিয়ে ও পাশে রাস্তায় উঠলাম। আরও একটি বিল, এটি পার করলে স্কুল মাঠ, তারপর যে জনবসতি। যদিও মেইন রোড দিয়ে আসা যায়, কিন্তু রোডের পর দিয়ে আসলে আমার 3 ঘন্টার বেশি সময় লাগতো, আর বিল দিয়ে গেলে মাত্র 30 মিনিটের পথ। রাস্তা থেকে আবার নামলাম বিলে। কৃষকেরা চিকন পথটি দিয়েই খুবই হাঁটে, এবং আমারও এই রাস্তা দিয়ে চিকন আইল, যে রাস্তা আইল, জমির আইল যেরকম এইরকম, এই রাস্তা দিয়ে হাঁটতে তেমন অসুবিধা হচ্ছে না। কিছু দূর যাওয়ার পর আমার আবার মনে হলো কেউ একজন দৌড় দিল। ফ্ল্যাশের লাইট অন করলাম, চারিদিকে মারছি, আবার মেরেছি। কাহিনী কি বুঝতে পারছিলাম না। মনোযোগ দিয়ে যখন আবার হাঁটার জন্য রওনা দিব, তখন মনে হলো পিছনে কিছু গর্জনের শব্দ। আমি পিছনে ঘুরে ফ্ল্যাশ লাইট মারতেই
আমি দেখলাম একটা কুকুর আমার দিকে তাকিয়ে আছে। সবাই আপনারা জানেন যে রাতের বেলা লাইটের আলো মারলে কুকুর বা বিড়ালের চোখ জ্বলজ্বল করে। হঠাৎ তেমনই জ্বলজ্বল চোখ দুটো দেখে আমি প্রথমে একটু ভয়ই পেয়ে যাই। আচমকা এরকম কিছু একটা দেখলে কে বা ভয় পাবে না বলুন? কুকুরটা তাড়ানোর জন্য আমি সাথে সাথে নিচ থেকে কিছু কাদা হাতে নিলাম এবং দেখলাম কুকুরটা আমার থেকে 7 থেকে 8 হাত দূরে দাঁড়িয়ে আছে। আমি যে কাদা নিলাম সে কোনোভাবেই ভয় পাইল না। আমি এবার যা কুত্তা যা এসব বলছিলাম, যখন হাতে থাকা কাদা ছুঁড়ে দিলাম তার দিকে, তাও আবার ওই কুকুরটার মুখে মেরে দিলাম। দেখলাম কুকুরটা তখনও আমাকে দেখে হিংস্র চোখে তাকিয়ে আছে। এবার আমার কিছুটা ভয় হয়। আমি আবার বসে কিছু কাদা নিয়ে এবার উঠে দেখি এইবার চোখগুলো এক জোড়া না শত শত চোখ দেখা যাচ্ছে। আমার সামনে থাকা কুকুরের গায়ে লাইটের আলো পড়লেও পেছনের কুকুরগুলো দূরে থাকায় শরীর দেখা যায় না, কিন্তু চোখ যতক্ষণ দেখা যাচ্ছে মনে হচ্ছে প্রায় 200-300 কুকুর আছে এখানে। এইবার আমি প্রচুর ভয় পেয়েছি। এতগুলো কুকুর থেকে বাঁচতে পারবো কিনা আমি জানি না, দিয়েছি দৌড়। আর কোথায় যে আমার ব্যাগ ফেলেছি আর কোথায় গেল জুতা কিছুই আমার জানা নেই। কোন দিকে ছুটছি বা কোন পাশে উঠবো কিচ্ছু জানি না। হাতের ফোন তার আলোতেই যা দেখি তার উপর দিয়েই দৌড় দেওয়া শুরু করি। কতক্ষণ ধরে দৌড়াইছি আমি কিছুই জানি না। কিছুক্ষণ পর দেখি আমার যেদিকে চোখ যাচ্ছে বা যাচ্ছি সেই পথও শখানেক চোখ দেখা যাচ্ছে, যাদের শুধুই চোখগুলো দেখা যাচ্ছে কিন্তু শরীরগুলো দেখা যায় না। দিকভ্রান্ত হয়ে সামনে না এগিয়ে ডান দিকে দৌড় দিতে লাগলাম, কিন্তু কিছু দূর যেতেই দেখি সেদিকেও কিছু চোখ। তখন আমার মাথায় কিছু আসছিল না এবং আমি ভাবছিলাম যে অবশ্যই অলৌকিক কিছু একটা হচ্ছে। এদিক সেদিক এলোপাথারি দৌড়ের পর আমি দেখলাম কোনোভাবে রাস্তায় উঠেছি। সামনে স্কুল মাঠ, তারপরেই জনবসতি। বিপদ থেকে রক্ষা পাওয়ায় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানিয়ে দিলাম মাঠের দিকে দৌড়। কিন্তু মাঠে যাওয়ার আগেই দেখি স্কুলের ছাদে রফটপ, যেটা সেই রফটপে কারো উপস্থিতি। এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল। আমি দেখি বিশাল দেহের একটি মহিলা স্কুলের ছাদে শুয়ে আছে। পা বাঁকা করে এমনভাবে শুয়েছে মাথার চুলগুলো সোজা ছাদ থেকে মাটিতে নেমে এসেছে। এত বড় একটি মহিলা যে কোনো মানুষ নয়, তা এতক্ষণে আমি বুঝতে পেরেছি। তার চুল ছাদ থেকে মাটিতে পড়ে আছে, এটা আসলে কল্পনার বাহিরে। পুরো স্কুল যত বড় লম্বা, সেই মহিলা তার চেয়েও লম্বা। চুলগুলো যেন শূন্যে হেলে দুলে যাচ্ছে। আমি এই অশরীর দেখে যখন হয়েছিলাম, তখন সে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়েছে। ভাই, ভাই, কারু ডাকে লাফ দিয়েছি আমি। এভাবে ডাকছিল, এইরকম কারো ডাকে আমি লাফ দিয়ে উঠেছি। দেখলাম আমার কোম্পানির ম্যানেজার আর অফিসার সহকারী আমার পাশে। তাদের কথা অনুযায়ী সকালে স্কুল মাঠে আমি জ্ঞান হারা ছিলাম। আমাকে উদ্ধার করেছে এই বৃদ্ধ চাচা, যিনি আমাকে রেল স্টেশনে নিষেধ করেছিলেন এত রাতে এই রাস্তা দিয়ে না যেতে। পরে আমি এটাও জানলাম ওই চাচাটা আমাকে চেনে। গত 2 মাস আগে যখন প্রজেক্টের জায়গা কিনতে এসেছিলাম, তখন আমাদের রান্না বান্না উনিই করেছিলেন। যেখানে দেখেছেন আমাকে, ওনার বাড়ি ওই রেল স্টেশনের পাশেই। জানতেন আমি বিল বেয়ে চলে আসব, তাই নিষেধ করেছে। আমার ওই পাগলামির ফল আমি পেয়েছি। আর ওই কুকুর এবং মহিলা কে ছিল, এই প্রশ্ন মনে গেঁথে যায় আমার। একজন হুজুরকে দেখানোর পর তিনি বললেন, ওই দিন ওইটা একটা পেতনি ছিল, যারা রাতের বেলা বিলের মাঝখান ধরে যায়, তাদের তারা ডিস্টার্ব করে।
তুমি তো তোমার অজান্তেই পেতনির গায়ে পা দিয়েছো, মানে পা দিয়ে হেঁটে এসেছো, তাই সে কুকুর সেজে ধাওয়া করেছে তোমাকে। আর স্কুলের ছাদে তার শরীর দেখা গিয়েছে। তোমার ভাগ্য ভালো, তাই তুমি বেঁচে গেছো। হয়তো আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করায় আল্লাহ তোমাকে এ যাত্রায় রক্ষা করেছে। এই ছিল ঘটনা। ধন্যবাদ। আমরা এখন চলে যাব আমাদের আপনাদের পাঠানো দ্বিতীয় ঘটনায়। আমি এই ঘটনাটা আসলে লিখেছেন একজন মানুষ, যিনি আমাকে বোঝাতে চেয়েছেন যে ভাইয়া, আসলে একটা মানুষ যখন ঘুমিয়ে যায়, যখন বোবা ধরে সে মানুষকে, কেন ধরে, কিভাবে ধরে, এটা কি কেউ স্পষ্ট জানে? এমনও হয় যখন বোবা ধরে তখন একটা মানুষ সম্পূর্ণ শরীর একেবারে নাড়াতে পারে না। তখন সেই মানুষটা কিভাবে শোয়ার কারণে বা কি খারাপ কাজটা করলে এরকম হয়। তারপরে এক ধরনের রেডিও তারের যেরকম একটা সাউন্ড থাকে, চি এইরকম করে, তো সেই রকম একটা সাউন্ডও কিন্তু কানে এসে কানটা মনে হয় ফেটে ফেলে দিবে, এইরকম একটা অবস্থায় তিনি জানিয়েছেন, আমাকে লিখেছেন এইভাবে যে ভাইয়া, আমার তখন খুব ঘুম ঘুম পেয়েছে। আমি হর করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ভূত প্রেতে বিশ্বাস করি না কখনো, কিন্তু আজ এমন হবে তাও আমি জীবনে ভাবিনি। আমি যখনই বিছানায় মাথাটা ফেললাম, ঠিক তখনই আমার শরীরটা ভার হয়ে গেছে। ভার হওয়া কি জানেন? মানে শরীরের লোম দাঁড়িয়ে যাওয়া, মাথা ঝিমঝিম ধরা, হাত পা অবশ হয়ে যাওয়া, এমন কিছু বোঝায়। তো কিছু বোঝার আগেই আমার চোখ দুটাতে কেমন যেন অন্ধকার নেমে এসেছে, যেন চারপাশটা খুব জোরে জোরে শুধু ঝিম ঝিম এরম করছে আর আলো ছড়াচ্ছে। বুকটা আমার ধুকপুক করে কাঁপছিল। কেমন যেন একটা অনুভব করতে পারছি, যেন আমার বুকের উপরে কোনো পাথর চাপা দেওয়া হচ্ছে। বুকটা এতই ভার হয়ে যাচ্ছে যেন আমার নিঃশ্বাসটা একটু পরে বন্ধ হয়ে যাবে ভাব। হাত দুটো পুরো অবস্থ হয়ে গেছে অনেক আগেই। মনে হচ্ছে হাতের উপর যদি কোনো ফুলের পাপড়িও ফেলা হয়, সেটা নাড়ানোর শক্তিটাও আমি হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ করে আমার হুঁশ ফিরে আসে। আমি ধাপ করে একটা নিঃশ্বাস নিলাম। বুকটা ধুকপুক করে কাঁপছে। হাত পা যেন কোনো রকম টেবিল থেকে পানির মগটা নিলাম, একটু পানি পান করেই বিছানায় বসে পড়েছি। তারপর দোয়া কালাম পরে আবার শুয়ে পড়েছি। তবে এর মধ্যে একটা ভুল ছিল। রাতে আমি নামাজ না পড়েই ঘুমিয়েছি, তবুও অজু করা নেই আমার। হয়তো দোয়া পড়েছি, তাও আমাকে ধরেছে। তাও কিভাবে জানেন? চলুন শুনে আসি। আমার মাথার আগা থেকে গোড়া অবধি যেন সকল কিছু বেঁধে ফেলেছে। নড়াচড়া করতে পুরো মুশকিল হয়ে গেছে আমার। আবার সে আগের অনুভূতি, বুকের ওপর চাপ, নিঃশ্বাস বন্ধ হওয়া, হাত পা অবশ হওয়া, দুটো চোখ দিয়ে আমার পানি বের হয়ে যাচ্ছিল। কান্নার স্বরে একটু আওয়াজ করতে যাচ্ছিলাম, কিন্তু এ কি, আমার আওয়াজও বন্ধ হয়ে গেছে। এরপর খেয়াল করলাম আমার চোখের সামনে একটি ভয়ঙ্কর রকমের চেহারা। চোখ দুটো ঝাপসা থেকে আস্তে আস্তে ক্লিয়ার হতে লাগলো। চেহারাটা এতই ভয়াবহ যে আমি নিজেকে কোথায় হারিয়ে ফেলেছি তা আমি নিজেও আন্দাজ করতে পারছিলাম না। মুখের এক সাইডে শুধু হাড্ডি, শুধু, অন্য সাইডে পচা গলা কিছু চামড়া। চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল আকার ধারণ করেছে। মুখ দিয়ে লালা পড়ছিল। মাথার মধ্যে একটা চুলও নেই, তবে মাথার ভিতর তাজা হাড্ডি স্পষ্ট দেখা যাচ্ছে। এগুলো আমার সাথে না। আজ রাত ঠিক 12টায় আপনার সাথে হতে যাচ্ছে। আজকে সকল বোবা ভূত এরকম সাড়া পেয়েছে। তারা প্রত্যেক মানুষকে আজ তাদের রূপ দেখাবে। তাই আগে থেকেই সতর্ক করলাম, সাবধানে ঘুমাবেন। হয়তো আপনার খাটের নিচেই আপনার জন্য অপেক্ষা করছে ওই রকম কোনো চেহারা, ভয়ঙ্করভাবে আপনাকে চাপিয়ে ধরবে। যাই হোক, এই লাইনটা আমি বেনেই বললাম। এরকম আসলে চিন্তাভাবনা করলে ভালো লাগে। আমরা চলে যাব আমাদের তৃতীয় ঘটনায়। আমাদেরকে তৃতীয় ঘটনায় যিনি পাঠিয়েছেন তার নাম আমি প্রকাশ করতে চাচ্ছি না।
আচ্ছা করেই ফেলি। লিখছেন, ভাইয়া আমার নাম প্রকাশে কোনো বাধা নেই, আমার নাম তালহা। একবার আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেখানে একটা বড় মোটা একটা বট গাছ আছে। এটি দেখতে অনেক ভয়ঙ্কর। গ্রামের কেউ রাতে ওই গাছের নিচে যায় না। আমাকেও সবাই এখানে যেতে মানা করেছিল, কিন্তু আমি এসব বিশ্বাস করি না। তাই একদিন সাহস করে সেখানে যাই। গিয়ে আমি গাছের কাছে যাওয়ার পর দৌড়ে পালিয়ে আবার বাড়িতে ব্যাক করি। সেখানে আমি যা দেখেছিলাম তা একেবারেই বলার মতো না। ঘুমানোর আগে আম্মু আমাকে দুধ এনে দিয়েছিলেন, কিন্তু তিনি আমার আম্মুই ছিলেন না। ওনার পা দুটো ছিল সম্পূর্ণ বাঁকা এবং লম্বা, গুমটো স্বভাব, মানে মাথায় ঘুমটা দেওয়া। আমি তখন চিৎকার করে উঠি, সাথে সাথে একটি বাতাসের সাথে মিলে যায় সেই ঘুমটা দেওয়া মেয়ে মানুষটি। সবাই এসে আমাকে যখন বলল, কি হয়েছে রে, তখন আমি বললাম, না 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 কিছু না। কারণ আমি জানি আমি যদি সত্যটা, আমি যে ওই জায়গায় গেছিলাম সেই সত্যটা যদি আমি বলি তাহলে আমাকে তারা বকা দিবে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। রাত 3টায়, আমি 3টের সময় আমার কানে নুপুরের শব্দ আসলো, আর এই শব্দতে ভাঙলো আমার ঘুম। সামনে তাকিয়ে দেখি আমার সামনে কোনো মানুষ ছাড়া এমনিতেই নুপুরগুলো নাচছে, আর নুপুরের মধ্যে সেই দুধ নিয়ে আসা ভূতের মুখের ছবি ভেসে উঠল। আমি চিৎকার করে উঠলাম। তারপর সবাই আমাকে বা আমার চিৎকার শুনে চলে আসেন। আমি সবাইকে এবার সব কিছু খুলে বললাম। পরের দিন সকালে বাবা মা আমাকে শহরে নিয়ে যান। এটি ছিলেন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, যা আমার নিজের চোখে দেখা। আমার এই ঘটনা আমার সারাটা জীবন মনে থাকবে। আমি আপনাদের পার্সোনাল কিছু উপদেশ দিতে চাই। আমরা সবসময় বড়দের কথা শুনব, তারা আমাদের সবসময় ভালোর জন্য কথা বলে। আর বিশেষ করে বাবা মা আমাদের সব সময় ভালোর কথাই চিন্তা ভাবনা করেন, আর এই কারণেই আমাদের সবসময় বোঝাতে থাকেন, বকা দেন। আমাদের সবার উচিত বা সব সময় উচিত বাবা মায়ের কথা শোনা, আর কাজ করার আগে ভেবে চিন্তে কাজ করা। এই ভেবে বা এই কাজ করলে আমাদের ভালো হবে না, খারাপ হবে, এটা আমাদের থেকে আমাদের বাবা মাই ভালো জানে। আমরা সবসময় বড়দের কথা শুনবো। এই বলেই তিনি ঘটনা লিখে সমাপ্ত করেছেন। তিনি একজন ব্যক্তি এই 3টি ঘটনা দিয়েছেন। যাই হোক, ঘটনাগুলো, লাস্টের ঘটনাগুলোতে কিছু শিক্ষণীয় বিষয় আছে, আমার খুবই ভালো লেগেছে। তো আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আরও ভালো ঘটনা আপনারা দিলে আমরা আরও ভালো ঘটনা তুলে ধরবো। এর আগে যে ঘটনাগুলো আমি পড়েছি প্রত্যেকটা ঘটনা সত্য এবং ভয়ানক ছিল। আজকের ঘটনাটা তুলনামূলক একটু, লাস্টে 2টা একটু কম সত্য মনে হয়েছে আমার। প্রথমটা একটু ভালো লেগেছে। আপনারা আমাদেরকে ঘটনা পাঠাইলে একটু সত্য ঘটনা তুলে ধরবেন, কারণ সত্য ঘটনা অলওয়েজ বেস্ট, সবাই শুনতেও ভালোবাসে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নাম তাজরিয়ান। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র যখন ঘটনাটি ঘটে। সালটি 1999। আমি কেবল বোর্ড পরীক্ষা, যাকে বলে এসএসসি পরীক্ষা দিয়ে উঠলাম। তো সামনে এক বিশাল ছুটি, পরীক্ষার জন্য অনেকদিন বাইরে কোথাও যাওয়া হয়নি। তাই আব্বুকে একটু জোর করলাম কোথাও নিয়ে যাওয়ার জন্য। ছোট ভাইয়ের বার্ষিক পরীক্ষা থাকার কারণে রাজি হলেন না সে। ভাইকে ফেলে কিভাবে যাওয়া যায়, আর সে তো পরীক্ষা বাদও দিতে পারবে না। ব্যাপারটা বুঝতে পেরে বেশি জোর করলাম না। বললাম যে আমার কয়েকজন বন্ধু এসএসসি পরীক্ষা শেষে 1 সপ্তাহ একটা প্রোগ্রাম রেখেছে। বলেছিল আমি যদি যেতে চাই তাহলে তাদের ইনফর্ম করতে। আব্বু পরে রাজি না হলেও আম্মুর বলাতে রাজি হয়। অনুমতি পেয়ে বেশ খুশি হয়েছিলাম। সঙ্গে সঙ্গে বন্ধুদের ইনফর্ম করলাম যে আমিও তাদের সঙ্গে যাচ্ছি। তাহলে আমরা মোট 7 জন যাচ্ছি। আমার একজন বন্ধু রাফি, তার আব্বুর মাইক্রোতে আমাদের যাত্রা হবে। আমার 6 জন বন্ধুর নাম বলে রাখা ভালো: রাফি, সোনা, তনয়, তাওসিফ, আজমাইন এবং সোহান। আমাদের যাত্রা হচ্ছে আমার বন্ধু তনয় তার আব্বুর দাদাবাড়ি। তার আব্বুর দাদাবাড়ি নওগাঁয়। তার আব্বুর দাদা ছিল খুব বড় জমিদার। জমিদারি বাড়ি কখনো দেখিনি,
তাই মনের ভেতরে একটু বেশিই উৎসাহ ছিল। দেখতে দেখতে সে কাঙ্ক্ষিত দিন চলে এলো। ঢাকা থেকে নওগাঁ যেতে 5-6 ঘন্টা রাস্তা। এই 5-6 ঘন্টা রাস্তায় বেশ মজায় কাটালাম। ঢাকায় এসে দেখি বেশ পুরাতন, আগের কালের জমিদারি ফিল আসছিল মনের ভেতর, কিন্তু বাড়িটা দেখে অতটা খুশি হইনি। বেশ ভুতুরে ভুতুরে লাগছিল। 2 তলা বাড়ি, বাড়ির ভেতর থেকে সিঁড়ি চলে গেছে ওপর দিকে, লম্বা বারান্দা, 1 লাইন দিয়ে সারি সারি রুম। সেখানে একজন কেয়ারটেকার আছে, নাম রহমত। মাত্র কয়েক ঘন্টায় তার সাথে ভালো খাতির হয়ে যায় আমাদের। সেখানে রহমত কাকা এবং তার বউ থাকেন। তার আগে একজন ছেলে ছিল। এই 1 বছর হলো সে হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর থেকে তারা দুজন একা থাকে। তার ছেলের ব্যাপারে কিছু জানতে চাইলে তারা এড়িয়ে যেত, তাই এই ব্যাপারটা নিয়ে বেশি খোঁচাখুচি করতাম না। প্রথম 3 দিন আমাদের বেশ ভালোই কাটলো, অত একটা সমস্যা হয়নি। খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো ত্রুটি খুঁজব না। রহমত কাকাও বেশ যত্ন করেছিল আমাদের। তার বউ আমাদের প্রতিদিন বিকালে মজার মজার নাস্তা বানিয়ে দিত। এরকমই একদিন আমরা সবাই রান্না করে বসেছিলাম যে আজ কাকি কি বানায় দেখব। হঠাৎ আমি খেয়াল করি কাকির হাতটা আগের চেয়ে লম্বা লাগছিল এবং সে চুলার ভেতর হাত ঢুকিয়ে দিয়েছিল। হতভম্ব হয়ে আমি নিজের হাত দিয়ে চোখটা ডলে আবারও হাতের দিকে তাকালাম, কিন্তু না, তার হাত স্বাভাবিকই ছিল। মনের ভুল ভেবে কাউকে কিছু বললাম না, ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গেলাম। কিন্তু মনের ভেতর খটকা অবশ্যই ছিল। তাই আমি একপাশে গিয়ে কাকিকে ডেকে জিজ্ঞেস করি, আপনি কি চুলার ভেতর হাত দিয়েছিলেন? সে আমাকে বলে, কি উল্টাপাল্টা কইতেছ, আমি কি কোনো আগুন জ্বালানোর কাঠ নাকি? তাই ব্যাপারটা নিয়ে বেশি পেঁচাপেচি করলাম না। যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা 7 বন্ধু বারান্দায় একটু গল্প করছিলাম। গল্প করতে করতে রাত 12টা বেজে গেল। আমরা 4 জন, মানে আমি, তনয়, তাওসিফ আর আজমাইন রাতে একসাথে ঘুমাই। অন্যদিকে ওরা 3 জন একসাথে ঘুমায়। আমরা 4 জন প্রায় অনেক রাত পর্যন্ত গল্প করছিলাম। হঠাৎ দরজায় একবার ঠুকঠুক শব্দ হয়। আমরা ভাবি হয়তো আমাদের বাকি বন্ধুরা আমাদের ঘরে ঢুকতে চায়। তাই আমি অনেকবার তাদেরকে ডাকছিলাম যে কি হয়েছে। দরজা না খুলেই ডাকলাম, কারণ ছোটবেলায় আম্মু বলতো যে দরজায় কেউ যদি রাত্রে বেলায় একবার শব্দ করে তাহলে নাকি খুলতে নেই। কোনো শব্দ না আসায় আমরা দরজা খুলতে গেলাম না। একটু পরে হঠাৎ রহমত কাকার ডাক এলো। বলল যে, বাবুরা একটু নিচে আসো, কাজ আছে। রহমত কাকা ডাকায় আমরা সবাই নিচে গেলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমরা ভাবলাম রহমত কাকা হয়তো তার রুমে চলে গেছে। তাই বলে আমরা তার রুমের দিকে হাঁটা দিলাম, কিন্তু সেখানেও রহমত কাকা ছিল না, এমনকি কাকিও ছিল না। তাকে খুঁজতে খুঁজতে আমরা বাড়ি থেকে বের হয়ে বিলের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। একটু দূরে হাঁটতেই দেখতে পেলাম রহমত কাকা বিলের মাঝখানে আসন গিরে বসে আছে। তার কাছে গিয়ে আমরা তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করতেছেন এত রাতে, আর আমাদের ডাকছেন কেন, কি কাজ আপনার? সে কোনো উত্তর দিল না। এক মনে কি যেন বিড়বিড় করছিল। মনে হচ্ছিল যে সে হয়তো অন্য কোনো ভাষায় কথা বলছে। একটু পরে সে আমাদের দিকে তাকিয়ে শরীরে একটু আতঙ্ক নিয়ে আমাদের বলল, বাঁচাও, আমার ছেলেরে বাঁচাও, ওরা আমার ছেলের মেরে ফেলবো। আমরা বললাম, কারা আপনার ছেলেকে মারবে? আর আপনি না বললেন আপনার ছেলে হার্ট অ্যাটাকে মারা গেছে? সে আবার কোনো উত্তর না দিয়ে দূরে থাকা বটগাছটার দিকে ছুট দিল। আমরাও তার পিছু পিছু ছুট দিলাম। দেখলাম বটগাছে কালো রঙের কি যেন বসে আছে, পাটা মাটিতে ছুঁই ছুঁই ভাব। রহমত কাকা তার দিকে তাকিয়ে অঝরে অশ্রু ঝরিয়ে বলছিল যে, আমাকে মেরো না। হঠাৎ দেখি কালো আকৃতিটা গাছ থেকে নেমে কাকির বেশ ধরে ধীরে ধীরে আমাদের কাছে আসছিল। সেটা দেখে আমার বন্ধুরা পালিয়ে গেলেও আমি দাঁড়িয়েছিলাম। যেন মনে হচ্ছিল আমি পালাতে চেয়েও পালাতে পারছিলাম না। পুরো শরীর বরফের চেয়েও ঠান্ডা হয়ে গিয়েছিল। হঠাৎ কাকার দিকে চোখ পড়তেই দেখি সে আমার পেছনে দাঁড়িয়ে হাত দিয়ে আমার পা ধরে রেখেছে
যেন আমাকে পালাতে দিচ্ছে না। চিৎকার করার মতো শক্তি গায়ে ছিল না। হঠাৎ কাকি বিদঘুটে চেহারা নিয়ে আমার কানে কানে বলল, আগামীকাল রাত্রে পাশের গ্রামের তালের পুকুর নামক শ্মশানঘাট থেকে এক মুঠ ছাই এই বটগাছের নিচে রেখে চলে যাবি, আর এই কথাটা কাউকে বলবি না। বললে সঙ্গে সঙ্গে বাতাসের সাথে মিলিয়ে গেল। এই জিনিসটা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। সকালে জ্ঞান ফিরে দেখি আমি বিছানায় শুয়ে আছি। কিছু বুঝতে পারছিলাম না যে কাল রাতে যা ঘটেছিল কি বাস্তবেই ঘটেছিল নাকি আমার স্বপ্ন ছিল। বাকি বন্ধুদের জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে কাল রাতে কি ঘটেছিল। জিজ্ঞেস করার আগেই কাকা রুমের ভেতর ঢুকে বাকি বন্ধুদের তাড়িয়ে দিয়ে আমার পাশে এসে বলল, কথাটা মনে আছে তো, আর কথাটা গোপন রাখিস, না হলে বড় ক্ষতি হবে। আমার আর বুঝতে বাকি রইল না কাল রাতের ঘটনাটি বাস্তবে ঘটেছে। অনেক চেষ্টা করছিলাম ভালো কোনো কবিরাজের কাছে ব্যাপারটা বলবো, কিন্তু মনে সাহস হচ্ছিল না, যদি আমাকে মেরে ফেলে। মনের ভেতর সাহস নিয়ে রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়লে রওনা দিলাম কবরস্থানের দিকে। কাকা আমাকে আগেই বলে দিয়েছিল কবরস্থানটি কোথায়, তাই তাকে আর জানানোর প্রয়োজন মনে করিনি। বিলের রাস্তা দিয়ে হাঁটার সময় দেখি কাকা গতকালকের মতোই বিলের মাঝখানে আসন গেড়ে বসে আছে এবং অঝরে অশ্রু ছড়াচ্ছে। ভয়ের ঠেলায় আমারও চোখ থেকে পানি পড়ছিল, কিন্তু তাও জীবন বাঁচানো ফরজ। বিলের রাস্তা শেষ করে ঘাটে এসে পৌঁছালাম যে নদীর ওই পারের গ্রামে যাব। এত রাত হওয়ায় একটাও নৌকা ছিল না সেখানে। হঠাৎ দেখি হাতে একটা হারিকেন নিয়ে কোথা থেকে যেন একটা নৌকা আসছে। সঙ্গে সঙ্গে নৌকাটিকে ডেকে বললি, আমাকে নদীর ওই পারে নিয়ে যেতে পারবেন? তো আমি দ্বিগুণ ভাড়া দিতে রাজি হলাম। মাসি বলল, ভাড়া লাগবে না, এমনি এমনি নিয়ে যাব। বেশ অবাক লাগলো মাসির কথাটা। আমি নৌকায় উঠে পড়লাম। বেশ ভালোভাবেই নদীর ওপারে দিয়ে আসলো আমাকে এবং আমাকে আরো অফার করলো যে আপনি নদীর ওপারে আসতে চাইলে আমি আবার দিয়ে আসব। কথাটা অবাক লাগলেও খুশি হয়েছিলাম। বললাম যে আপনাকে খুব ধন্যবাদ বলে আমি শ্মশান ঘাটের দিকে রওনা দিলাম। অনেক দূর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম পাশে একটা সাইনবোর্ডে লেখা আছে পাশেই শ্মশান ঘাট। সাইনবোর্ডে দেখানো পথ দিয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটতেই দেখতে পেলাম বড় করে লেখা তালের পুকুর শ্মশান ঘাট। শ্মশান ঘাটের ভেতরে ঢুকতেই মনে হলো গরম একটা হাওয়া আমাকে ভেদ করে চলে যাচ্ছে। ভয় বাড়তে লাগলো। এদিক ওদিক শুধু খুঁজছি, কিন্তু ছাই পাচ্ছি না। হঠাৎ চোখ পড়ল শ্মশান ঘাটের প্রাচীরের গায়ে ঘেঁষে একটা সাদা রঙের বস্তা। বস্তা খুলতেই দেখি ছাই। এক মুঠ ছাই পাশে পড়ে থাকা পলিথিন ব্যাগের ভেতর ঢুকিয়ে এক দৌড় দিলাম। গেটের সামনে এসে দেখতে পেলাম গেট বন্ধ। ভয় এবার আরো বাড়লো। এত রাত্রে কে কোথা থেকে এসে গেট বন্ধ করবে? এছাড়া আসার সময় তো গেট খোলাই ছিল। হঠাৎ আমার কানে করুণ সুরে গান গাওয়ার শব্দ ভেসে আসছিল। আমি যেন নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। এদিক সেদিক শুধু দৌড়াচ্ছিলাম। কে গান গাইছে? হঠাৎ দেখতে পাই শ্মশান ঘাটের মাঝখানে থাকা তেঁতুল গাছের পেছনে এক যুবতী মাথায় ঘোমটা দিয়ে গান গাইছে। এত সুন্দর গান, এত মিষ্টি গলা আমি কখনো শুনিনি। তার কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করতে গেলাম, আপনি কে? যেই তিনি ঘোমটা সরালেন তা দেখে আমার শরীর নিস্তেজ হয়ে গেল। বিদঘুটে চেহারার কালো কুচকুচে মুখ, মুখ দিয়ে লালা পড়ছে, দুটি চোখই নেই, সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আবারও সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। জ্ঞান ফিরতে নাকি আমার 2 দিন সময় লেগেছিল। 2 দিন পরে জ্ঞান ফিরে দেখি আমি বাসায় শুয়ে আছি। আমার ছোট ভাই আমার মাথার কাছে ছিল। আমি তাকে বললাম, আমি এখানে কেন? সে বলল, সকালবেলা আমার বন্ধুরা আমাকে খুঁজে না পেয়ে রহমত কাকার কাছে জিজ্ঞেস করেছিল আমি কোথায়। সে বলল, আমি নাকি পাশের গ্রামের তালের পুকুর নামক শ্মশান ঘাটে গিয়েছিলাম। আমাকে নাকি নিষেধ করার পরেও আমি শুনিনি। তা শুনে আমার বন্ধুরা আমাকে খুঁজতে সেখানে যায়। দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছি। সঙ্গে সঙ্গে তারা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমাকে বাসায় নিয়ে আসছে। সেখানে কেন জ্ঞান হারিয়েছিলাম সেটা আমি আমার আব্বু আম্মুকে বলি। আম্মু পরের দিনে আমাকে নিয়ে টাঙ্গাইল যায়। টাঙ্গাইলে আমার নানির পরিচিত একজন কবিরাজ ছিল।
সে এখন বেঁচে আছে কিনা জানি না। সে কবিরাজ সব বলার পর আমাকে একটা তাবিজ দিল এবং বলল আমাকে যে এই কাজটি করতে বলেছিল সে একজন জিন এবং রহমত কাকা কালো জাদু করেন এবং সেই জিনটি রহমত কাকার পোষা। সে আমাকে দিয়ে তার কালো জাদুর সাধন করতে চেয়েছিল। আর আমি যে জিনিসটি দেখেছিলাম শ্মশান ঘাটে সেটি ছিল একটা ভালো জিন যে আমাকে কালো জাদু থেকে বাঁচতে সাহায্য করে। আর হ্যাঁ, আমার আব্বু একজন পুলিশ ছিলেন, তাই সে সঙ্গে সঙ্গে রহমত কাকাকে অ্যারেস্ট করেন। আমার পায়ের তলার মাটিটা আচমকায় ধসে গেল। আমি টাল সামলাতে না পেরে আমি যখন দিঘির পাড়ের সেই প্রাচীন শ্যাওলা ধরা শান বাঁধানো ঘাটে বসলাম, তখনই চারপাশের নিশুত রাতটা যেন জ্যান্ত হয়ে উঠল। দিঘির কালো কুচকুচে পানিটা যেন কোনো বাতাস ছাড়াই টকবক করে ফুটতে শুরু করলো। আর সেই ফুটন্ত পানির ভেতর থেকে ভেসে উঠছে একটা তীব্র পচা লাশের গন্ধ। আমি ঘাট থেকে উঠে দাঁড়াতেই যাব, ঠিক তখনই দিঘির মাঝখান থেকে একটা বিকট শব্দে পানি ছিটকে উঠল। পানির ভিতর থেকে বেরিয়ে এলো এক বিশাল বিভৎস আকৃতির নারী মূর্তি। তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল, আর তার লম্বা জট পাকানো চুলগুলো পানিতে সাপের মতো কিলবিল করছে। সে তার দীর্ঘ কঙ্কালসার হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে এক পৈশাচিক চিৎকার ছাড়ল। সেই চিৎকারের সাথে সাথে দিঘির পাড়ের শত শত তালগাছ থেকে ডাহুক পাখিগুলো মানুষের গলায় একসাথে কেঁদে উঠল এবং বলল, আয়, তুইও আমাকে লগে আয়। এই ঘটনা ঘটেছিল 2019 সালের মার্চ মাসের। আমার নাম ইমরান। আমি তখন নেত্রকোনার দুর্গাপুর এলাকায় একটা প্রত্যন্ত গ্রাম রূপতলিতে গিয়েছিলাম একটা ডকুমেন্টারি ফিল্মের শুটিংয়ের কাজে। গ্রামটা সুন্দর হলেও ওখানকার লোকজনের মধ্যে একটা অদ্ভুত নীরবতা আর আতঙ্ক সবসময় ছিল, যা দিনের বেলাতেও টের পাওয়া যেত। বিশেষ করে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত জমিদার বাড়ির সামনের বিশাল ডাহুক দিঘি নিয়ে। স্থানীয়দের বিশ্বাস, শত বছর আগে ওই জমিদার বাড়ির এক বউকে ব্ল্যাক ম্যাজিক বা ডাইনি অপবাদ দিয়ে জ্যান্ত অবস্থায় ওই দিঘির পানিতে ডুবিয়ে মারা হয়েছিল। মৃত্যুর সময় নাকি সে অভিশাপ দিয়েছিল যে প্রতি অমাবস্যার রাতে এই দিঘিতে ফিরে আসবে এবং যেই এই মাঝরাতে এই দিঘির পাড় দিয়ে যাবে তাকে সে পানির নিচে টেনে নিয়ে যাবে। তো গ্রামের লোক কেউই ভুলেও রাত 9টার পর ওই দিঘির ধারে কাছেও যেত না। সেদিন ছিল অমাবস্যার রাত। আমাদের শুটিংয়ের কিছু টেকনিক্যাল কাজের জন্য রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। আমি আমার ক্যামেরা আর ট্রাইপড গুছিয়ে যখন গ্রামের লজের দিকে ফিরছিলাম, ঠিক তখনই খেয়াল করলাম আমি ভুল করে একটা অচেনা কাঁচা রাস্তায় ঢুকে পড়েছি। চারদিকে ঘন কুয়াশা এবং বাঁশঝাড়। হঠাৎ করেই কুয়াশার মধ্যে থেকে বিশাল একটা দিঘি আর তার পারে সারিবদ্ধ বড় বড় তাল গাছ আমার নজরে এলো। আমি বুঝতে পারলাম আমি অজান্তেই সেই অভিশপ্ত ডাহুক দিঘির পাড়ে চলে আসছি। ফিরে যাওয়ার জন্য আমি যেই না ঘুরলাম, অমনি পুরো পরিবেশটা একদম থমকে গেল। দিঘির পাড়ের ঝোপঝাড় থেকে একটা তীব্র বুক কাঁপানো ডাহুক পাখির ডাক ভেসে এলো। কিন্তু সেই ডাকটা কোনো সাধারণ পাখিদের মতো ছিল না। মনে হচ্ছিল কোনো ছোট তীব্র ব্যথায় কোনো বাচ্চা তার গলা চিরে কান্না করছে। আমি ভয়ে দ্রুত সেখান থেকে হাঁটতে শুরু করলাম, কিন্তু আমার মনে হলো আমি যতই হাঁটছি দিঘির পাড়টা যেন কিছুতেই শেষ হচ্ছে না।
ঠিক তখনই আমার পিছনে একটা ভেজা পায়ের শব্দের আওয়াজ পেলাম, যেন কেউ একজন দেহের পানি থেকে উঠে ভেজা শরীরে আমার ঠিক পিছন পিছন হেঁটে আসছে। আমি সাহস করে পকেট থেকে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পিছনে ফিরলাম, কিন্তু আমার পেছনে কেউ ছিল না। শুধু মাটির উপর একটা ভেজা দাগ আঁকাবাঁকা হয়ে দিঘির ঘাট থেকে আমার পায়ের কাছ পর্যন্ত চলে আসছে। আর সেই পানি থেকে একটা তীব্র পুরনো পচা লাশের গন্ধ ভেসে আসছিল। ভয়ে আমার হৃৎপিণ্ড যেন গলা দিয়ে বের হয়ে আসবে। আমি ঠিক তখনই দৌড়াতে গেলাম, কিন্তু আমার পায়ের তলার মাটিটা আচমকা নরম হয়ে ধসে গেল। আমি ভারসাম্য হারিয়ে দিঘির সেই প্রাচীন শ্যাওলা ধরা শান বাঁধানো ঘাটের ওপর আছাড় খেয়ে পড়লাম। আমার হাতের মোবাইলটা ছিটকে দিঘির পানির কাছে গিয়ে পড়ল। আমি ব্যথায় কুকিয়ে উঠলে যখন মোবাইলটা তুলতে গেলাম, তখন দিঘির পানির দিকে তাকিয়ে আমার কলিজা একেবারে শুকিয়ে গেল। সেখানে কোনো বাতাস নেই, কিন্তু দিঘির কুচকুচে কালো পানিটা ফুটন্ত তেলের মতো টকবক করে ফুটছে। আর সেই পানির নিচে মোবাইলের আলোয় আমি দেখতে পেলাম শত শত মানুষের কঙ্কাল আর পচা মুখের পানির নিচ থেকে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। তাদের চোখগুলো ছিল কঠোরহীন, শূন্য। আমি চিৎকার দিয়ে ঘাট থেকে পিছনের দিকে সরে আসতে যাব, ঠিক তখনই দিঘির মাঝখানে থেকে একটা বিকট শব্দে পানি ছিটকে আসলো। কুয়াশা ফুঁড়ে পানির ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল বীভৎস আকৃতির নারী অবয়ব। তার পরনে সাদা কাপড়টা পচে শ্যাওলা হয়ে গেছে, চামড়াগুলো গলে গলে পানিতে পড়ছে। তার চোখ দুটো ছিল টকটকে লাল, আর তার লম্বা জট পাকানো চুলগুলো পানির উপর জীবন্ত সাপের মতো কিলবিল করছে। সে তার দীর্ঘ কঙ্কালসার হাত এবং ধারালো নখযুক্ত হাতটা আমার দিকে বাড়িয়ে দিল, আর সেই মাংসহীন চোয়ালটা হা করে সেই এক পৈশাচিক হাড় কাঁপানো চিৎকার ছাড়ল। সেই অলৌকিক শব্দের তীব্রতায় আমার কান দিয়ে রক্ত চলে আসার মতো উপক্রম হলো। সবচেয়ে ভয়ানক বিষয় হলো, তার চেয়ে চিৎকারের সাথে সাথেই দিঘির পাড়ের শত শত তাল গাছ থেকে ডাহুক পাখিগুলো বন্য উন্মাদনায় ডানা ছাপতে লাগলো, এবং তারা পাখির আওয়াজে বরং নিখাত মানুষের গলায় একসাথে সসম্ভারে কেঁদে উঠল আর বলল, আয়, তুইও আমার লগে আয়। সেই অদৃশ্যের শব্দে এক অবর্ণীয় আকর্ষণ আমার শরীর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আমি সম্মোহিতের মতো নিজেই দিঘির গভীর পানির নিচে দিকে হাঁটতে লাগলাম। পানি আমার কোমর অব্দি চলে গেল। সেই জাল্লাদ রূপী ডাইনিটা আমার ঠিক সামনে এসে তার বরফ শীতল হাত দিয়ে আমার গলাটা চেপে ধরল। আর ঠিক তখনই আমি জ্ঞান হারিয়ে পানির নিচে তলিয়ে গেলাম। পরদিন সকালে গ্রামের জেলেরা দিঘির পাড়ে কাঁধার মধ্যে আমাকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে। অলৌকিকভাবে আমি বেঁচে গিয়েছিলাম, কারণ দিঘির পাড়ে একটা পুরনো গাছের শিকড়ে আমার জ্যাকেটটা আটকে গিয়েছিল। কিন্তু আমার গলায় সেই ডাইনির নখের 5টা গভীর কালচে নীল দাগ বসে গিয়েছিল, যা ভালো হতে প্রায় 6 মাস সময় লেগেছে। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই সকল বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আসলে আজকের ঘটনাগুলো বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক অসুস্থ, এবং আপনারা যে মেইলগুলো পাঠিয়েছিলেন এই মেইলগুলো আমি আসলে আমার মতো করে আমি বলতে পারিনি। আসলে ঘটনার মাঝখানে অনেকবার হাঁচি দিতে হয়েছে, কারণ আমার অনেক সর্দি লেগেছে। আজকের বলা ঘটনা মনে হয় আপনাদের বেশি একটা ভালো লাগেনি। ইনশাল্লাহ আগেরগুলো তো আপনারা শুনেছেন, আগেরগুলো যে ঘটনাগুলো বলেছি
অত্যন্ত লেভেলের ভয়ঙ্কর এবং ভালো লেগেছে আমার নিজেরই, অবশ্যই আপনাদের ভালো লাগতেই হবে। বাস্তব ঘটনা সবসময় সত্য হয়, ভালো লাগে শুনতেও। আজকের ঘটনাগুলো একটু কমজোরি ছিল এবং আজকের ঘটনাগুলো তেমন একটা আসলে আমি মজা পাইনি এবং আমার বলাতেও আসলে অনেক ছিল। আপনারা শুনতেই পারছেন আমার কথাগুলো মনে হয় নাক দিয়ে বেরোচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং আপনাদের জন্য আরো ভালো ভালো ভয়ানক ঘটনাগুলো নিয়ে আসতে পারি। আপনারা এই ভূত ইমেইলে প্রথম দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাগুলো লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন। অবশ্যই সত্য ঘটনা পাঠাবেন, কেননা আমার অডিয়েন্স যেগুলো এরা কিন্তু সবাই সত্য ঘটনাই বেশি পছন্দ করে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।